অনেক অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের আয়োজন এবং আমরা আজকে আড্ডা দিচ্ছি। আমি সাথে আছি অহনা তাসনিম খান। আমাদের সাথে আজকে খুব সুন্দর একটা বিষয় এবং সাথে সুন্দর তিনজন মানুষ, তিনজনের সাথেই গল্প হবে। লেডিস ক্লাব মানেই অনেক অনেক আড্ডা এবং প্রতিদিনই বিভিন্ন বিষয় থাকে। আজকের বিষয়টা কেমন সেটা আপনাকে একটু বুঝিয়ে বলার চেষ্টা করি। মাঝে মাঝে এমন হয় না যে এত ভাবতেই থাকি যে ভাবতে ভাবতে কাজ আর করা হয়ে ওঠে না। আবার কিছু ক্ষেত্রে এতই তাড়াহুড়োয় থাকি কাজটা করে ফেলি, ভাবার সময় হয় না। তো সেখান থেকে আমার মনে হয় যে সেটার পরবর্তী যে নানান রকম পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, সেই পার্শ্ব প্রতিক্রিয়া থেকে আমাদের জীবনে কিছু না কিছু অসুবিধা সুবিধা নানান কিছু ঘটনা তো ঘটেই থাকে। আজকের বিষয়টা আপনাকে আর ভনিতা না করে জানিয়ে দিই, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। অনেক ছোটবেলা থেকে এই বাক্যটার সাথে আমাদের পরিচিতি আছে। সেটা জীবনে আসলে জীবনে ইমপ্লিমেন্টেশন কেমন সেটা নিয়ে আজকে আলাপ হবে। পরিচয় করিয়ে দিই আজকের বন্ধুদের সাথে। শুরুতেই আছেন আমাদের সাথে গুলশান বন্নি, তিনি একজন সঙ্গীত শিল্পী ও থিয়েটার কর্মী, তিনি আছেন বাংলাদেশ বেতারে। তার পাশে আছেন আনিকা, গ্রাফিক্স ডিজাইনার, কোডা ট্রাস্ট বাংলাদেশ। এবং তার পাশে আছেন তাসলিমা তানিয়া, তিনি মন রাঙিয়ের স্বত্বাধিকারী। আপনাদের তিনজনকেই স্বাগতম। বন্নি আপুর কাছ থেকে শুরু করি, কেমন লাগছে এসব? অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালো লাগছে। নেক্সাস টেলিভিশনকে অনেক অনেক ধন্যবাদ ডাকার জন্য। সুন্দর আজকের টপিকটা খুবই সুন্দর, আর আমার সাথে যারা পার্টিসিপেন্ট আছে তাদেরকে অনেক সুন্দর লাগছে। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের মানে তিনজনই আমার আড্ডার বন্ধু, আপনারাও একজন আরেকজনের আজকের আড্ডার বন্ধু। আমরা চারজন মিলে বেশ একটা মজার আড্ডা হবে সেটাই আশা করছি। আনিকার কাছ থেকে একটু আসতে চাই যে কেমন লাগছে, লেডিস ক্লাব কেমন লাগে? অবশ্যই ভালো লাগে যে কাজের ফাঁকে একটা আড্ডা দেওয়ার অবস্থা একটা চলে আসি, আমরা ব্যবস্থা হয়ে যায় একটা আড্ডার। কারণ আসলে এখন তো আমরা এত ব্যস্ত, সময় হয়ে ওঠে না যে একটু আয়োজন করে আড্ডা করার। তো লেডিস ক্লাবের মাধ্যমে আমরা এই সুযোগটা পাচ্ছি যে একটু আয়োজন করে বসে আড্ডা দেওয়ার। এটাতে আবার কমিউনিকেশন হয়ে যাচ্ছে, আমাদের একে তো মন হালকা হচ্ছে, সাথে আমরা প্রতিদিনই নতুন নতুন মানুষদের সাথে পরিচিত হতে পারছি এবং জুমের আড্ডার মাধ্যমে একজন আরেকজনের ভাবনা শুনতে পারা। লেডিস ক্লাবের এই ব্যাপারটা কেমন লাগে তাসলিমা তানিয়া আপু? শুভ সন্ধ্যা, মানে শুভ বিকেলও বলা যায়। প্রথমে আমি এখানে এসেছি, আমার খুব ভালো লাগছে। আমার বন্ধুদেরকে পেয়ে আমার আরও ভালো লাগছে। আসলে আড্ডা তো সবাই তো খুব বিজি লাইফে আমরা থাকি, সো একটু আড্ডার সন্ধান যদি পাই তো সেটা আমাদেরকে মানে রিচার্জ করে আর কি। মানে সব কিছু আমাদেরকে নতুন করে করতে শুরু করে, মানে কাজের অনুপ্রেরণা দেয়। ওই যে অনেকদিন কাজ করতে করতে থাকে না যে একটু ঘুরতে গেলে যেমন আসলে রিচার্জ হয়ে যায়, সেরকম একটু আড্ডা দিলেও মনে হয় পরবর্তী কাজটা আরেকটু সহজ হয়। আমাদের বাকি বন্ধুদেরকেও ডেকে নেই তাহলে। আপনারা সবাই যারা আমাদেরকে দেখছেন টেলিভিশনে, ফেসবুকে এবং ইউটিউবে, তাদের সবাইকেও আরেকবার আমন্ত্রণ জানাতে চাই এবং আমাদের স্ক্রিনে দেওয়া আছে জুমের আইডি এবং পাসওয়ার্ড, যেটা ফলো করে আপনারা এসে আমাদের সাথে আড্ডা দিতে পারবেন। এবং আজকের বিষয়টাও তো ভীষণ দারুণ, তাই না? এই বিষয়ে আমি জানি যে প্রত্যেকেরই মজার মজার কিছু না কিছু গল্প তো আছে। আপনারা প্রত্যেকে এসে আজকে একটা একটা গল্প শোনাবেন অবশ্যই। শুরুতেই বন্নি আপুর কাছে এসে জানতে চাই, আপনি একজন সঙ্গীত শিল্পী এবং থিয়েটার কর্মী হিসেবে কাজ করছেন। আমি জানতে চাই যে এই অঙ্গনটার প্রতি যে ভালোবাসা, সংস্কৃতি মনা আপনি যে, এটা কবে থেকে আপনি বুঝতে পারলেন? আসলে ছোটবেলা থেকে সাংস্কৃতিক পরিমণ্ডলে বড় হয়েছি, তো এই জন্য এই ভালো লাগাটা কাজ করেছে ওই শুরু থেকেই। মানে আমি যখন অনেক ছোট ছিলাম তখন আব্বুকে দেখছি, আমার আব্বুকে দেখেছি মঞ্চ নাটক করছে, বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজ করছে। এই জন্য আমার ওই মঞ্চে দেখে দেখে আবার ছোটবেলা থেকে গান শিখিয়েছে আব্বু। তো ওই পরিমণ্ডলে ঘুরতে ঘুরতে কেন যেন কবে থেকে যেন এই মঞ্চটাকে একটা মানে নিজের জায়গা, কিন্তু পরিতৃপ্তির একটা মানে জায়গা, মনের স্যাটিসফ্যাকশনটা, ভালো লাগা, ভালোবাসা সব কিছু ওই মঞ্চকে ঘিরেই মানে তৈরি হয়ে গেছে। হ্যাঁ, একদম। তো শুরুতে গানের ছিলাম, গান শিখেছি। তারপরে আস্তে 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 গান গাওয়া শুরু করলাম, স্টেজ পারফর্ম করলাম। তারপরে এক সময় একটা হঠাৎ করেই বিয়ের হলো, মানে একটু ছোটতেই বিয়ে করে ফেলেছি, আচ্ছা, সম্পর্ক করে। তারপর ওখান থেকে একটু গ্যাপ গেল,
গ্যাপের পরে মনে করলাম না কি করব, আবার কি ওই সংসার নিয়ে থাকবো নাকি ছেলেমেলে নিয়েই ব্যস্ততা হয়ে পড়ে পুরো 7টা বছর মানে মাঝে গ্যাপের সম্পর্ক মধ্যে, ছিল না হ্যাঁ এই একদম বিষয়টার কোনো সাথে। সম্পর্ক ছিল না। তারপরে এই রান্না করছি বাড়ছি ঘুরছি সংসার মানে করছি। সংসার করছি, কিন্তু মনের মধ্যে কিংবা গুনগুন করে গান গাওয়ার যে অভ্যাসটা ওইটা না রপ্ত হয়ে যাচ্ছে গেছে, না রপ্ত হয়ে গেছে আর যায় না। তখন আশেপাশে মানে আমার পাশের ফ্ল্যাটে ওরা আর কি বিষয়টা খুব এনজয় করে, হাজব্যান্ডকে বললো তো এরকম এটা করছে ওটা করছে গানের মধ্যে আছে, তাহলে কি করছেন, মানে এটা ধরিয়ে দেওয়া একটা হাজব্যান্ডকে। হ্যাঁ, যে এই বিষয়টাকে কাজে লাগানো উপলব্ধি হচ্ছে করলো না না, আমি এই মেয়েটাকে আমি রান্নাঘরে রেখে তো লাভ নেই, ওর যেটা শখ সেটা পূরণ করুক। তখন আবার সেই গানের ইয়েতে শুরু করলাম, এক জায়গায় নিয়ে গেল, সেখানে গেলাম, ওখানে আবার তালিম নিচ্ছি। এভাবে করতে করতে কেন যেন ওইটার সাথে আবার ওতপ্রোতভাবে জড়িয়ে পড়লাম। এবার একটা সময় আসলো, তখন চট্টগ্রামে গেলাম শিল্পকলা একাডেমিতে, তখন চাকরি সুবাদে, হাজব্যান্ডটা চাকরি জি, জি, সুবাদে। জি। তখন ওখানে গেলাম, তো ওনারাও বললো কি আমরা তো এখানে ডাইরেক্ট ওভাবে নিই না, এখানে ছোট থেকে যারা শিখে বড় হয়েছে তাদেরকে আমরা প্রিফার করি বেশি, এমনি আছে অন্য দিকটা। তো আমি বলছে যে ওনার যে কালচারাল অফিসার ছিল রিটন ভাই, উনি বললো যে কাজ করে আমার একটা মানে যদি মনে হয় যে না ভালো লাগা কাজ করে তাহলে আমার থিয়েটারে আসতে পারেন। তো আমি তখন অত ভাবিনি, মানে তখন মনে করলাম না দেখি না, সবই তো একই, লেভেল তো এক, মঞ্চ এক, আমি হয় গান গাচ্ছি না নাচ করছি না অভিনয় করছি, ওটা কোনো ব্যাপার না, কিন্তু আমি কাজ করছি এটাই আমার কাছে বড় জিনিস। আমাকে ওই রান্নাঘর থেকে বাইরে যখন বেরোতে দিয়েছে আমি আর ভিতরে যাব না, যেটাই হোক আমি এগিয়ে যাব, জি, এই জি, জি। হিসাবে আমি আবার মঞ্চে ঢুকে গেছি। এখান থেকে ভালো মঞ্চে কি লাগা কাজ অভিনয় করা করছেন? এখনো পর্যন্ত চলছে। মঞ্চের সাথে কিভাবে কাজ করছেন, অভিনয় করছেন? হ্যাঁ, অভিনয় দিয়ে চমৎকার। অভিনয়ের সাথেই আছি। অভিনয় তো আমার কাছে খুব শক্ত একটা ব্যাপার মনে হয়, আরো শুনবো অবশ্যই। আমরা একটু আনিকার কাছে আসি। সেটাই। গ্রাফিক ডিজাইনিং, এটা ইদানিংকার জন্যই বলি না কেন, আরো বেশ অনেক বছর ধরেই গ্রাফিক্স ডিজাইনিং এর আসলে জনপ্রিয়তা ভীষণ বেড়েছে, চাহিদা বেড়েছে, এবং এই বিষয়ে এখন অনেক মানুষই কাজ করছে। আপনার শুরুটা কিভাবে আচ্ছা। সেটা একটু জানি। ওই আমার শুরুটাও ছোটবেলা থেকে, ছবি আঁকা থেকে। আচ্ছা, ছবি আঁকতে ভালোবাসতাম, বলা যায় নেশার মতো ছিল। নেশার মতো ছবি আঁকা থেকেই আসলে এই প্রফেশনে নিজে থেকে কি আঁকতেন নাকি কোনো ট্রেনিং না, হতো? আগে তো নিজে থেকে আঁকতাম, তারপরে যেটা হয়েছিল মানে বলা যায় খুব কনজারভেটিভ ফ্যামিলি, ছবি আঁকা যাবে না এরকম আচ্ছা। একটা রেস্ট্রিকশনের মধ্যে ছিলাম, মানুষ আঁকা যাবে না। তো তারপরেও সেগুলো পার করে আমি বাফার স্টুডেন্ট ছিলাম, বাফা থেকে ছবি আঁকা শিখলাম, অনেক কান্নাকাটি অনেক কিছু করে। মানে মন তো মানে না, মন তো হ্যাঁ, আসলে করতেই ক্রিয়েটিভ, হবে, যেতেই হবে, শিখতেই হবে, আরো শিখতে হবে। ওইভাবে আমি বাফার স্টুডেন্ট ছিলাম, ওইখান থেকে ছবি আঁকা শেষ করলাম। শেষ করে তারপরে আমি ভিন্ন একটা প্রফেশনে চলে গিয়েছিলাম, ভিন্ন একটা প্রফেশনে। ওখানে আমি 4 বছরের মতো ছিলাম ওই প্রফেশনে। তারপরে মনে হচ্ছে যে না, আমি তো ছবি আঁকতে পারছি না, আমার তো ছবি আঁকা লাগবে, মানে আর্টের সাথে কালারের সাথে অ্যাড হতে হবে। সেই চিন্তা থেকে আস্তে আস্তে চিন্তা করলাম যে এটাকে আমি প্রফেশনের সাথে অ্যাড করতে পারি কিভাবে। ওই জায়গাটা থেকে দেন গ্রাফিক ডিজাইন চুজ করা, গ্রাফিক ডিজাইন শিখে এখন নিজে শিখাচ্ছিও, নিজেও কাজ করছি, যেহেতু আমি ফ্রিল্যান্সার। তো দেখা যায় যে মানে আমি 9টা 5টা অফিসও করছি গ্রাফিক ডিজাইনার হিসেবে, আবার নিজের ফ্রিল্যান্সিং এর ক্যারিয়ারটাও ধরে রেখেছি। বলে রাখা ভালো, আমার 7 মাসের একটা বেবিও আছে এখন। তো সবকিছু মিলিয়ে মানে মানে তো আপনি একই সাথে আসলে 7 মাসের একটা বাচ্চা, কিন্তু আসলে বড়টার 8 অনেক বছর। বড় একটা রেসপন্সিবিলিটি, এবং আপনার বড় একজন 8 বছরের বাচ্চা আছে, বড়টার 8 বছর। তাহলে তো আপনার হাতে মানে ইউ হ্যাভ ইউর প্লেটস ফুল একদম। তার ভেতরেও ফ্রিল্যান্সিংও চলছে, 9টা 5টা জবও চলছে, আর মায়ের তো 24 ঘন্টার ডিউটি সেটাও চলছে। একদম। আমার কাছে তো মনে হয় মানে আমার 24 ঘন্টা না, হচ্ছে না। আর 2-4 ঘন্টা বাড়িয়ে দিলে একটু নিলে ভালো হতো। 30 ঘন্টার একটা দিন, আমিও মাঝে মাঝে চাই যে আজকের দিন একটু 30 ঘন্টা হলে কি হতো। সবারই লাইফটা এমন হয়ে গেছে, মানে 24 ঘন্টাই বিজি থাকতে হবে, হয়ে যাচ্ছে কোনো না কোনো ভাবে। তানিয়া আপু, তো দেখা যাচ্ছে যে আপনি মন রাঙিয়ে নিয়ে আছেন, এবং আমি জানি যে এখন কিন্তু অনলাইনের বাজার অনেক কম্পিটিটিভ হয়ে গেছে, এবং একদম 24/7 নিজের ব্যবসাকে বাচ্চার মতো করে দেখাশোনা করতে হয়। সেটা শুরুটা কিভাবে এবং এখন কি করছেন শুনে? আসলে ওই যে শুরুতেই যেটা বললাম, আপু যেটা বললো যে নিজের গণ্ডিতে কাজ করা, নিজের পছন্দ মতো কাজ করা, আপুও বললো, বন্নি আপুও বললো।
তো আমার হয়েছে যেটা যে আমি ছোট থেকে একটু ফ্যাশন সচেতন, যেটা আমার ভাল লাগে করতে, এটা ওটার সাথে এটা মিক্সড করে এগুলো করে আমি মানে নিজের মতো করে ড্রেসটা করতাম, নিজের মতো করে শাড়িটা করতাম। এটা মানে অন্য করতাম। কেউ করে দিচ্ছে আমার ভালো লাগছে না, আমার নিজস্ব একটা বৈশিষ্ট্য লাগবে। হ্যাঁ, একটা থাকবে নিজস্ব কিছু। হ্যাঁ। তো আমার এমনি ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে আমি ব্যাংকার হব, সেটাও আমার একটা খুব মানে চয়েসের প্রফেশন ছিল। তো আমি ডিইউ থেকে আমি মাস্টার্স কমপ্লিটের পর আমি ব্যাংকারও হয়েছি। আমি প্রাইভেট ব্যাংকে জব করতাম। তো যেটা হয়েছে যে আমি জব করতে করতে আর পারছিলাম না, আমার বেবি হয়ে গেছে অলরেডি। তখন আমি মানে ঘরে বাইরে দুটো একসাথে সামলে উঠতে পারছিলাম না, যেহেতু আমার কেউ দেখার ছিল না আমার বেবিকে। সো মানে একটা সময় গিয়ে আমার মনে হলো যে আমার এটা ছাড়তে হবে, জবটা ছাড়তে হবে। তো আমি মানে মন খারাপ করিনি, কিন্তু আমি পাশাপাশি আমি এটাও ভেবেছি যে আমি আমার নিজের মানে শখের জায়গাটা এখন যেতে পারবো, যেটা নিয়ে আমি মানে ইউনিভার্সিটি লাইফ থেকে আমি ভেবেছি যে আমি ফ্যাশন নিয়ে বা পোশাক নিয়ে কিছু করব। তো আমি খুব গ্রেসফুলি ওটা ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে আমি আমার নিজের কাজের জায়গায় চলে এসেছি। যখন আমি আমার ভালো লাগার জায়গাটায় চলে আসছি, তখন কিন্তু অলরেডি টাইমটাও ওরকম সেট হয়ে যায় যে আমি কাজ করলাম, নিজের পছন্দ মতো কাজ করলাম, আবার বাচ্চাকে সময় দিলাম, এই করতে করতে না হয়ে যায় মানে মেনটেনেন্সটা যেন কীভাবে চলে আসে আর কি, সব কিছু মিলিয়ে। তারপর থেকেই এভাবে চলছে আর কি। বাহ বাহ, চমৎকার। আসলে যে কাজটা আমরা ভালোবেসে করি ওই কাজের জন্য ভালোবাসা থাকলে টাইমটা ওইভাবেই হয়ে set যায়, হয়ে হ্যাঁ, অ্যাডজাস্ট হয়ে যায় হয়ে কেন যায়। যেন, একদমই তাই। আমি যখন দেখেছি যে কিছু একটা ভালো লাগছে আর সেটার জন্য রাত জাগতে কষ্ট হচ্ছে না, কিন্তু সেই কাজটাকে একদম। মনে হচ্ছে এটা শেষ করলে তবেই আমার ঘুম আসবে। অথচ দেখা যায় পরীক্ষার জন্য পড়াশোনা করছি, বইটা হাতে নেওয়ার সাথে সাথে ঘুম এসে গেল, ঘুম এসে প্যাশন যায়, নাই একদম। ওটার জন্য অত বেশি। আমাদের বন্ধুরা নিশ্চয়ই আজকে আপনাদের দেখা গেল যে আমাদের বন্ধুদের সাথে ছোট করে পরিচয় হয়ে গেল, তাদের কাছ থেকে অবশ্যই আরো কিছু শুনবো। কিন্তু আপনারা যারা আছেন তারাও কিন্তু যুক্ত হয়ে যাবেন, জুমের আইডি এবং পাসওয়ার্ড আপনারা পেয়ে যাবেন আমাদের স্ক্রিনেই। তো সেখান থেকে আজকে যদি আসি ভাবিয়া করিও কাজে করিয়া ভাবিও না, এই বিষয়টা একটু জানতে চাই। বন্নি আপু বেশ ছোটবেলায় বিয়ে করেছিলেন, এটা শুনলাম আমি, সেখান থেকেই আসি যে সেটা কি খুব ভেবে চিন্তে করেছিলেন নাকি ভাবনা চিন্তা বাদ দিয়ে আগে করার দরকার, না, বিয়েটা করে আসলে ওই সময়টা ভাবার বয়সও ছিল না। আচ্ছা। ওটা হয়ে গেছে। আরেকটা ওই যে বলে না ভাগ্য, ভাগ্য জিনিসটা কেন যেন ওতপ্রোতভাবে সবার মানে চলে আসে। আর একটা জিনিস কি, আমি যখন আমার দায়িত্বের মধ্যে চলে আসি তখন কিন্তু অলরেডি সব কিছুই কেন যেন দায়িত্বের মধ্যে পড়ে। আমার টাইম, বাচ্চাদের টাইম, আমার হাজব্যান্ডের টাইম, আমার নিজস্ব কিছু টাইম, এইসব টাইমের মধ্যে কাজ করতে করতে কেন যেন ওই আগের সেই মানে ইয়েটাই মনে পড়ে। মনে হয় যে না, লাইফটা আমাকে এভাবে নিতে হবে, লাইফটা আমাকে এভাবে, লাইফে আমরা তো জীবন সমুদ্রে আসতে গেলে দুটো পথ সবারই থাকে। মানে এখন চিন্তা করতে হবে আমি কোন পথে যাব। জি জি। পথটা যদি নিজে ভালো মতো এগিয়ে মানে নিজের সঠিক পথে যেতে পারি, তাহলে কিন্তু গন্তব্যে পৌঁছানো খুব একটা মানে ইয়ে হবে না। আমি যদি মনে করি না আমি উপরে যাব সিঁড়িতে, কিংবা আমি যদি মনে করি না আমি লিফটে যাব, তো লিফটে যদি আমি যাই, লিফট যদি আটকে যায়, সেক্ষেত্রে আমি কিন্তু ওই কি করলাম কি বললাম আশেপাশে কোনো চোখ দিতে পারলাম না, উপরে তো উঠতেই পারলাম। কিন্তু আমি যদি সিঁড়িতে যাই, আমার যদি একটু দম বন্ধ হয়ে যায়, আমার যদি কষ্ট হয়, আমি কিছুক্ষণ থামবো, কিংবা 2 স্টেপ আমি পেছনে আসতে পারি, আবার কিন্তু আমি গন্তব্যে যেতে পারি। জি জি। গন্তব্যে যে এসে মানে উপরে ওঠার আস্তে আস্তে বলতে পারবো সৃষ্টিকর্তাকে যে এই করেছো ভালো, নিঠুরো হে। তারপরে আস্তে আস্তে আরেকটু এগিয়ে গেলাম, আরেকটু যখন গন্তব্য লক্ষ্যে পৌঁছালাম, তখন হচ্ছে বলতে পারবো যে না, পৃথিবী আমারই চাই, রেখো না বেঁধে আমায়। বাহ বাহ, চমৎকার। আজকে সারাদিন মনে হচ্ছে কাব্য কবিতার ভেতরেই থাকবো। বেশ চমৎকার একটা আড্ডা। আমাদের বিরতির সময় হয়ে গেছে, এসে আরো অনেক গল্প হবে, সঙ্গে থাকুন। ফিরে আসলাম ছোট্ট একটা বিরতির পর। গল্প হচ্ছে, আড্ডা হচ্ছে, এবং লেডিস ক্লাবের সব বন্ধুরা এখনই চলে আসার সময়। আমাদের স্ক্রিনে দেওয়া আছে জুমের আইডি এবং পাসওয়ার্ড, যেটা ফলো করে আপনারা এসে আমাদের সাথে আড্ডা দিতে পারেন। একটা সিনেমা, ভীষণ জনপ্রিয় একটা সিনেমা, সেটা হলো অপুর সংসার। ওখানে অপূর্ব বা অপু
সে তার স্ত্রীকে বলছে, অপর্ণা তোমার কি আফসোস হয় না? তো এই যে আফসোসটা সে জিজ্ঞেস করছে, এবং আমি সেটার বিষয়ে আপুকে জিজ্ঞেস করছিলাম যে তাড়াতাড়ি বিয়ে করে আপুর আবার মনে হলো না তো যে ভাবিয়া কেন কাজ করিলাম না, এরকম কিছু। আমি একটু আসি, আনিকা আপার জীবনে কোনো রকম আফসোস আছে কিনা এরকম? আচ্ছা, নর্মালি যেটা হয়, আমি যে কোনো কিছু অনেক ভাবি। এটা আমি বলবো আমার সাইড থেকে এটা আমার ব্যাড হ্যাবিট। কারণ অনেক বেশি ভাবতে ভাবতে আসলে নিজেকে স্যাড হয়ে যেতে হয় অনেক সময়, বা অনেক নেগেটিভ পয়েন্ট চলে আসে। তো একটু কম ভাবা ভালো অনেক অনেক ক্ষেত্রে। মাঝে যেটা হয়েছে, ওই যে আমি বললাম আমার ছোট বেবি আছে, হ্যাঁ, তো আপু যেটা শেয়ার করলো মাত্র, যে আপুর জব ছেড়ে দিতে হয়েছিল বেবির জন্য, এই ট্রমাটা আমি কিছুদিন আগেই পাস করেছি। ওই টাইমটাতে মানে আমি শুধু ভাবতাম আর ভাবতাম যে আমাকেও কি জব ছেড়ে দিতে হবে, মানে আমি কি আর পারবো না এইভাবে একটা প্রফেশনে থাকার জন্য। তো ওই টাইমটা আসলে খুবই ট্রমার মধ্যে দিয়ে গেছে, যে মানে হয়তো কালকে থেকে আর অফিসে আসবো না, বা আজকে হয়তো লাস্ট অফিস করছি। আপুর মানে জায়গাটা আমি ওইভাবে কানেক্ট করছিলাম যে মানে আমি এই জায়গাটা সাফার করেছি, বাট আলহামদুলিল্লাহ আমাকে ওরকম কিছু করতে হয়নি। বাট ওই জায়গায় ভাবনাটা খুবই খুবই মানে ভয়ঙ্কর একটা ভাবনা ছিল। মানে একটা চিন্তা যেটা আপনাকে একদম ঘিরে ধরেছে, যদি হয়, যদি যদি এরকম হয়, তখন আমরা আসলে মানে কি ভাবতে করব? ভাবতে আসলে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, এমন একটা অবস্থা। এটা আবার পোস্টপার্টাম ডিপ্রেশনও কিন্তু হতে পারে, যে সেই সময় হয়তো আপনি একদম মানে একটা চেঞ্জ দিয়ে গেলেন, সেই সময় নানান রকম চিন্তা ভাবনা ঘিরে ধরছে, কিন্তু তারপর জীবন থেকে আসলে যখন জীবন আপনাকে খুব সুন্দর সুন্দর মেমোরিজই দিচ্ছে, তখন তো আর ভাবনাটা থাকলো না, তখন আর আফসোসটাও থাকলো না। আফসোসটাও থাকেনি, সবকিছু ভালোভাবেই হয়েছে। এবং আমি আমার অফিসটাও কন্টিনিউ করেছি 34 উইকস পর্যন্ত। দেন আমার বেবি আসে 36 উইকে, ও ডেলিভারিটা হয়। তো ওখানে একটা গল্প আছে, একটু পরে শেয়ার করব। ঠিক আছে, ওই গল্পটা শুনবো একটু পরে। তানিয়া আপুর কাছেও আসি। জীবনে প্রত্যেকেরই এমন একটা সময় কোনো না কোনো একটা ঘটনা, একটা না একটা আফসোস তো থাকে, একটা শুনি কোনো একটা। আসলে ওই যে ভেবে চিন্তে আসলে কোনো কাজই হয় না আমাদের লাইফে, যে আমরা মানে এটা কি আপনারই এরকম হয় যে ভেবে চিন্তে কাজ করতে পারেন না? না, ভেবে চিন্তে কাজ হয় না। আমার প্রথমেই আমার যেটা মনে হয় যে আমার ভুল হয়েছে, আমার খুব আর্লি বিয়ে করা। আচ্ছা, তাহলে এই অপর্ণার আফসোস হয় খানিকটা। আমার মনে হচ্ছিল, হ্যাঁ আর্লি মানে আমি সেকেন্ড ইয়ারে বিয়ে করেছি। হ্যাঁ, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার। তো আমরা সবাই ওরকম। তাহলে আপনাদের মতো কারোর মতো আমার আফসোসটা নেই, কারণ আমি অনেক ইয়ার হয়ে গেছে আমি করিনি। তাহলে ঠিক আছে। না, আমি এখন সবাইকে বলি, সবাইকে আমি সাজেস্ট করি যে কেউ আগে বিয়ে করো না। হয় কি যে মানে এমন হয় যে সংসারে বাধা পড়ে যায় আমরা, কেউ আমাদেরকে ফোর্স করে না, বাধ্য করে না, বাট আমরা মেয়ে জাতি তো জড়িয়ে যাই, সব কিছুতে জড়িয়ে যাই। যে বেবি হয়ে গেলে বেবির মানে যতটুকু না তার চেয়েও বেশি টেক কেয়ার, মানে প্রথম বেবি তো আরও চিন্তা ভাবনার বিষয়, না জানো আমি কি ভুল করছি, না জানো আমার বাচ্চার কি হয়ে যাচ্ছে। এগুলো করতে করতে না একটা সময় হয় কি নিজের মধ্যে একটা নিজেই ফেড আপ হয়ে যায়। প্লাস আমার যে ক্যারিয়ার নিয়ে আমি ভাবছিলাম যে আমি অনেক দূর যাব, তখন কিন্তু সেটা মনে থাকে না, যে না তারপর যখন অনেকটা সময় চলে আসে তখন মনে হয় যে আমি কী করলাম, আমার আরও একটু সচেতন হওয়া দরকার ছিল। তো এই জিনিসটাই আমার একটা কাজ করে যে আমি কেন আর্লি বিয়ে করে ফেললাম, তাহলে হয়তো আমার এত দায়িত্ববোধ থাকতো না। আসলে হয়েছে কি যে যখন হলো বিশ্ববিদ্যালয় জীবনের শুরুর যে স্টেজটা, প্রথম বছর বা দ্বিতীয় বর্ষের সময়টা, এই সময় আসলে নিজেরাই নিজের ক্যারিয়ার নিয়ে আসলে অনেক চিন্তা থাকে যে এরপরে আসলে কি করব, নিজের জীবনটাই গোছানো হচ্ছে না, আমি নিজেই বাচ্চা। এবং তারপরে আপনাদের নিজের জীবনে একটা ছোট্ট মানুষ, একদম পুরো দস্তুর একটা মানুষ, তার দায়িত্ব এসে পড়লো, আরেকটা মানুষকে সার্ভাইভ করাতে হবে। আমারও এটাই মনে হয় যে প্রতিনিয়ত যে আমি নিজেই তো আসলে আমাকে সামলাতে 2-3 জন মানুষ লাগে, আমি আরেকজনকে কিভাবে সামলাবো? ওই বয়সটা আসলে এমনই হয় যে মানে আমি নিজেই তো খুব ছোট, যে একটা বেবিকে টেক কেয়ার করার মতো সেরকম জ্ঞানই আমার নাই। তো যেটা দরকার না সেটাই করছি, বেশি বেশি করে করছি, যার কারণে আরো মানে হিতে বিপরীত হচ্ছে এরকম অবস্থা। মানে তখন আপনি যখন একটু অস্থির লাগছে বা গুছিয়ে উঠতে পারছেন না, তখন একটা থাকে যে আমি একটু কেন, আমার মনে হয় রেসপন্সিবিলিটি নেওয়ার সময়টা হয়নি, তাও আমি অনেক রেসপন্সিবিলিটির ভেতরে পড়ে গেছি, এটা হয়ে যায়। তো হয় কি ওই বললাম না যে বিয়ে করলে অনেক রেসপন্সিবিলিটির মধ্যে আমরা পড়ে যাই, আমরা না চাইলেও পড়ে যাই। তো এটা থেকে বের হওয়া যায় না বলেই আমার মনে হয় যে ওই যে ভাবিয়া করিও কাজ, এটাই উচিত। আমার ক্ষেত্রেও তাই একটু হয়েছে, মানে বেবিটা নিচ্ছি না কেন। যদিও সবাই আমার বিয়ের পরে সব আমার বান্ধবীরা
কলেজে ভর্তি হয়েছে, ওরা কলেজে শুরু করেছে, আমি রান্না শুরু করেছি। তো এই অবস্থা আমার আম্মা বলতেছে যে এরকম হয় বেবি নিবি না হয় মানে কন্টিনিউ পড়াশোনাটা করে দিবি। তা আমি তখন মনে করছি না, আমার তো বেবি নেওয়াই উচিত, আমার পড়াশোনাটা একটু কম, মানে মনোযোগটা একটু কম। আচ্ছা, পড়তে ভালো লাগে না? যদিও পড়েছি ভার্সিটি পর্যন্ত, তারপরে আর মানে শেষ করতে পারিনি। ওই কারণে আম্মা খুব স্ট্রিক্ট ছিল। তো ওই সময় আমি চিন্তা ভাবনা করে মনে হচ্ছে বেবি নেওয়াটা আমার জন্য বেটার। আচ্ছা, মানে পড়াশোনা করতে হবে না, বেঁচে গেলাম। এখন মানে ওই যে ভাবিয়া করিও কাজ করিও ভাবি না, এখন পস্তাই। এখন পস্তায় যে না আরেকটু পড়লে আরেকটু করলে মনে হয় আরেকটু ভালো হতো। যদিও এখন বর্তমানে আবার এসে সেই দুইটা রাস্তা আমার কাছে এসছে, হয় তুমি চাকরি করবে, না হয় তুমি তোমার সাংস্কৃতিক লাইনে যাবে। মানে আমার মনের মধ্যেই আমার এই প্রশ্নটা এসছে, যেহেতু আমি সময় দিতে পারছি না। আমার সংস্কৃতি আমার রক্তে, আমার শিরায় শিরায়, মানে ওটা আমি ছাড়তে পারবো না, প্যাশন। তো আমার চাকরিটা তো আপাতত দরকার নেই, বছরখানেক হলো দিলাম চাকরিটা। এখন পুরোপুরি সাংস্কৃতিক লাইন নিয়ে আছি। ওই ভাবনাটা জায়গা মানে আমি রাখছিলাম, যে আমি ভাবনাটা খোরাক জোগানোর জন্য আমি নিজেও চিন্তা করছি যে আমি কি করব আর কি করলে কি হয়। যদি আপনি নেগেটিভ ওই জিনিসগুলো চিন্তা করেন যে আমি সামনে যাব, এগিয়ে যখন যাব আমার ওই দিকটায় আমি বেনিফিট কি পাবো, কিংবা ওটা আমার নেগেটিভ দিকটা কি আসবে, ওটা ভাবলে মনে হয় আমার আরেকটু সহজ হয়ে যায় চলা। আসলে এটা হতেই পারতো, কিন্তু এখন জীবনে যে যেখানেই আছেন না কেন, আমার মনে হয় যে আমার ক্ষেত্রে এটা যে আমি কমপ্লেন করি মাঝে মাঝে, মনে হয় যে খুব একটা ভালো লাগছে না, কিন্তু তারপর আবার ভাবি যে কিছু বছর আগে এই সময়টাই আমার কাছে একটু স্বপ্নের মতো ছিল, এবং এখন যাই হচ্ছে না কেন খুবই ভালো হচ্ছে। হ্যাঁ, সেই উপলব্ধি নিশ্চয়ই অনেক আছে, তাই না? বাট আমার ওই আফসোসটা নেই যে মানে তাড়াতাড়ি কেন বিয়ে করলাম, কোন আফসোস? সবারই কমন প্রবলেম। ওই আফসোসটা আমার নেই, কারণ হচ্ছে মানে আমার আল্লাহর রহমতে আমার বেবিদের টেক কেয়ার করে, আমার আম্মু টেক কেয়ার করে, সো আমাকে ওই জায়গাটা একদমই পরিবারের সাপোর্ট পেলে কিন্তু জীবন অনেক সহজ হয়ে যায়। আচ্ছা, আপনারা কি কলেজের প্রথম বর্ষে বিয়ে করেছেন নাকি বিশ্ববিদ্যালয়ের প্রথম? আমি কলেজে, আমার ইউনিভার্সিটির আমারও ভার্সিটির সেকেন্ড ইয়ারে। উনি কলেজ, এবার সব ঠিকঠাক হয়ে নিলাম। এখন একটু ছেলেবেলায় ফিরে যাই। ছেলেবেলায় দেখা যেত যে ভাবনা চিন্তার কোনো বেলাই ছিল না, আমাদের ভাবনা চিন্তা বাবা মাই নিয়ে নিত, এবং আমাদের মনে হতো কেন কবে আমি বড় হব, সেই সময়টাকে মিস করেন? তো মনে হয় কেন বড় হলাম, আসলে এখন মনে হয় কেন বড় হলাম, কারণ এটা ট্রু, এটা আমরা সবাই ফিল করি যে মানে ছোটবেলায় আমরা চিন্তা করতাম যে এই নিজে বড়, ওনার মতো আমি কবে হব, আমার সিদ্ধান্ত আমি সিদ্ধান্ত নিব। আর এখন মনে হয় আমি সিদ্ধান্ত নিতে চাই না, কিচ্ছু চাই না, সিদ্ধান্ত নিয়ে দিলে ভালো হতো। একদমই তাই। ছোটবেলায় যেটা হতো যে মায়ের শাড়ি পরে ভাবতাম যে কবে বড় হব, কবে শ্বশুর বাড়ি যাবো, এরকম একটা মেয়েদের ইয়ে থাকে। আর এখন ভাবি যে আমি কেন বড় হলাম, এখন ভাবতে হয় এই শাড়িগুলো আমি কখন পরবো, সময়ই হচ্ছে না একদম। মানে শাড়ি কিনে আলমারি ভরানো তো আমাদের অভ্যেস, পরার আমার আবার হচ্ছে, কিন্তু আমার কাজটাই শাড়ি পরা, আমি প্রচুর শাড়ি পরছি, আমারও হয়ে যাচ্ছে। আমি আরেকটা বিষয়, আমার মনে হতো যে ছোটবেলায়, আমি জানি না যে আমার আম্মার শাড়ি পরে আসলে বিয়ে করতে ইচ্ছে করতো কিনা, আমার ইচ্ছে করতো বড় হলে আমি সারাক্ষণ শুধু আইসক্রিম খাবো আর চকলেট খাবো আর ভাবনা চিন্তা করবো না, কিন্তু বড় হয়ে দেখছি অ্যাপেটাইট শেষ হয়ে যাচ্ছে আর আইসক্রিম চকলেট খুব একটা স্যুট করছে না। এটা বড় হওয়ার আমার খুব একটা ভালো হয়নি। বন্যাপুর কাছে একটা গান শুনতে পারি কিনা? চলেন একটা গান শুনি, এতক্ষণে তো আমরা রিল্যাক্স হয়ে গেছি গল্প করে। ওই ঝিনুক ফোটা সাগর বেলায় আমার ইচ্ছে করে আমি মন ভেজাবো ঢেউয়ের মেলায় তোমার হাতটি ধরে, আকাশ থেকে ফেলবে ছায়া মেঘের ভেসে যাওয়া, শুনবো দুজন কি বলে যায় উদাস দক্ষিণ হাওয়া, আকাশ থেকে ফেলবে ছায়া মেঘের ভেসে যাওয়া, শুনবো দুজন কি বলে যায় উদাস দক্ষিণ হাওয়া।
দূরের ওই গাংচিলেরা নামবে জলের পরে, আমি মন ভেজাবো ঢেউয়ের মেলায় তোমার হাতটি ধরে। বাহ বাহ, কি চমৎকার, কি চমৎকার, খুব সুন্দর হয়েছে। কিন্তু গানের সাথে অনেক বছরের যে বিরতি সেটা কিন্তু কণ্ঠে নেই, কণ্ঠে আবার গানের প্রতি অনেক ভালোবাসা আছে। প্রচুর ভালো লাগলো, আরো শুনবো। একটা বিরতির সময় হয়ে গেছে, একটা বিরতির সময় যেহেতু হয়েছে, ফিরে এসে আপনাদের সাথেও গল্প হবে। আপনারা চলে আসুন দ্রুত গতিতে জুমে এসে আড্ডা দেওয়ার জন্য। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন টু নেক্সাস টেলিভিশনস লেডিস ক্লাব। আপনারা সবাই কোথায়? আমাদের স্ক্রিনে জুমের আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, জলদি জলদি চলে আসুন, আড্ডা হবে জমজমাট। এখন এসে আমরা তো আসলে ভাবনা চিন্তা করতে পছন্দ করি, কিন্তু আমি জানতে চাই যে অনেক ভেবে ভেবে কাজটাই করা হয়নি, এমন কোনো ঘটনা আছে কিনা? বন্যা আপুর কাছে আসে। হ্যাঁ, এমন অনেক ঘটনা আছে, দু একটা কথা তো বলাই যেতে পারে। মানে ছোটোবেলায় আমি যখন ভাবনার জায়গাটা কাজ করতো, তখন মনে করতাম না ডিফেন্সে কাজ করবো, কারণ ওদের পোশাকগুলো খুব টানে। মানে সেনাবাহিনীর পোশাক, পুলিশের পোশাক, নেভির পোশাক, সবার পোশাকগুলো এত টানে, মনে করতাম না বড় হয়ে ওই ডিফেন্সে যাব, ওই পোশাকটা পরবো। ওই পোশাকের প্রতি ভালো লাগা থেকে মনে করছি। তারপরে তো ওই যে বললাম না, ভাগ্য একটা বিষয় কাজ করে, সেটা কেন যেন হয়ে ওঠেনি। তো ওই ভাবতেই আছি এখনো পর্যন্ত, ভাবছি, কিন্তু সেটা নিয়ে আর প্রিপারেশনও নেওয়া হয়নি। এবং ডিফেন্সে যারাই আছেন বা আমাদের দেশে আসলে আমাদের নিরাপত্তায় যারা যারা আসলে কাজ করেন, তারা প্রত্যেকে আসলে তাদেরকে একটা অদ্ভুত ট্রেনিং দিয়ে তো যেতে হয়। তার আগে যে সিলেকশন প্রসিডিওরটা আছে, সেটার জন্য কঠিন পড়াশোনা এবং কঠিন কঠিন এক্সামিনেশনস। তো এগুলো আসলে অনেক সময়ের ব্যাপার, নিজেকে অনেক লম্বা সময় ধরে আসলে ট্রেনিং করতে হয় নিজেকে আগে, তারপরে সেখানে গিয়ে তাদের পরবর্তী ধাপ। তো আসলে অনেক নিজের উপর ইনভেস্ট না করলে হয়তো সেরকম একটা ভালো সুন্দর জায়গা, ওই জায়গাটার স্বাদটা আসলে পাওয়া যায় না। তারপরও ওই যে আমাদের সবারই তো এক একটা স্বপ্ন থাকে, এই যে ভাবতে ভাবতে সময় চলে গেল, এমন কোনো ঘটনা? ভাবতে ভাবতে সময় চলে গেল না ঠিক, আপু যখন ছোটবেলার কথা মনে করছিলেন, আমারও চট করে মাথায় একটা ঘটনা মনে এসে গেল। সেটা হচ্ছে যে মানে আমার খুব মানে একটা মানে ক্রেজি চিন্তা ভাবনা ছিল বিয়েতে লাল বেনারসি পরার। আচ্ছা, এটা তো ক্রেজি চিন্তা না, দ্যাটস দ্য মোস্ট ট্রেডিশনাল চিন্তা। না, এটা মানে আমার মানে একদম ক্রেজি চিন্তা ভাবনা ছিল যে মানে লাল বেনারসিটা বেশি করে চাইছিলেন। বেশি করে চাচ্ছিলাম, মানে আমি আমার ফোনের গ্যালারি একদম মানে বেনারসি দিয়ে আমি ভরিয়ে ফেলেছিলাম। বাট মানে যেটা হয়েছিল, মানে ওই দিনে শপিং এ আমার আর যাওয়া হয়নি বিয়ের শাড়ি কেনার দিনের। তো লাল বেনারসি আসেনি, এসেছিল মানে ডিফারেন্ট একটা কালারের সুন্দর একটা শাড়ি। বেনারসিটা লাল বেনারসিটা আসলে হয়নি। তো মানে ওই জায়গাটা আসলে মানে বেশি ভেবেছিলাম, বাট ওইটা হয়নি। আমি মানে কি পরিমাণ আপসেট ছিলাম। মানে পরে ডিসিশন হয়েছিল যে আমরা আরেকটা বেনারসি কিনে নিয়ে আসি বিয়ের দিনের জন্য আরেকটা। তখন আবার ভাবলাম যে না, এটা খারাপ দেখায়। সো তো পরবর্তীতে যে শাড়িটা পরলেন সেটা কি রং ছিল? ওটা একটু মেরুন টাইপের ছিল, বাট মানে বেনারসি ছিল লাল, মানে কল্পনায় যে সিঁদুরে লালটা ছিল সেই লালটা নয়। তো মানে আমরা প্ল্যান করেছি যে আমাদের যখন 12 বছর হবে ওই দিন আমি আবার একটা লাল বেনারসি পরে এগোলে প্রোগ্রাম হবে, নেক্সট ইয়ারই আসছে। ও তাহলে পরবর্তী বছরে যেহেতু আমরা জানি যে একটা বিয়ে আসছে, আমরা তো এবার দাওয়াত পাবো, এর আগেরটাতে পাইনি, এর পরেরটা আমরা লাল বেনারসি দেখতে আসবো। এখন কিন্তু এটা হয় যে মানে অনেকেই কিন্তু 21 বছর 25 বছর বিয়ের পূর্তি করছে, ওরকম করে একদম বিয়ের মতো করেই কিন্তু করছে, এটা এখন কিন্তু করছে সবাই। তো কিছুদিন আগে হেমা মালিনী এভাবে বিয়ে করেছেন, তারই স্বামীকে তিনি আরেকবার বিয়ে করেছেন। হ্যাঁ, মানে যার যেটা পূরণ হয়নি সেটা আবার করতে পারে না। আমার লাল বেনারসি একবার পড়তেই হবে। হ্যাঁ, তো আমার আম্মু বলছে যে তোর মেয়ের বিয়ের সময় পড়িস না, ওটা অনেক দূরে। হ্যাঁ, ওটা অনেক দূরে। আমি প্ল্যান করেছি যে যখন 12 বছর হবে যে বছর, ওই বছর আবার লাল বেনারসি এটা হলো বহুল প্রতীক্ষিত আপনার লাল বেনারসি। সেই এক যুগ অপেক্ষা করতে হচ্ছে এই লাল বেনারসি পরবার জন্য। তো সামনের ইভেন্টটা যাতে একেবারেই নষ্ট না হয়, আমরা খুব করে দোয়া করে দিচ্ছি, অবশ্যই খুব সুন্দর হবে। ওই যে এই বিষয়টা নিয়েই জানতে চাই যে অনেক সময় দেখা যায় সাজতে গুছতে ফিঙেরা, যেরকম একটা প্রবাদ আছে আমাদের, তো দেখা যায় আমরা মনে মনে এত প্রিপারেশন নিয়ে ফেলি যে কাজটাই আর হলো না, এমন কিছু হয়েছে কিনা?
আসলে হচ্ছে যে ওই যে ভেবেচিন্তে কোনো কাজ, আমি যেটা বললাম যে অনেক সময় ভেবে আমরা কাজ করি, সেটাও কিন্তু ভুল হয়। হ্যাঁ, যে অনেক চিন্তার পর ডিসিশন নিলাম, সেটা যখন মানে রং হয় তখন কিন্তু খুব খারাপ লাগে যে আমি এত ভেবে কাজটা করলাম তাও এটা হলো। কিন্তু আবার অনেক সময় যদি হুটহাট ডিসিশন নিয়ে ফেলি, সেটাও কিন্তু অনেক সময় ভালো হয়। যে আসলে কোনটা লাইফে কি হবে সেটা কিছু বলা যায় না। তো আমি সবসময় বলি যে যাই হোক আলহামদুলিল্লাহ, মানে আমি যখন যে অবস্থাতেই ছিলাম, যতটুকুই আমি পেয়েছি, মানে আফসোস রাখছি না, মানে আলহামদুলিল্লাহ বলছি সব কাজে। বাবা, এটা খুব সুন্দর আসলে একটা অভ্যেস। এবং আমি শুনেছি যে আমরা যখন না ভাবি যে কেন আমার হচ্ছে না, আমার কেন হচ্ছে না, এখানে আসলে একটা অকৃতজ্ঞের মতো একটা অনুভূতি পরবর্তীতে কাজ করে। এদিকে যাই আছে না কেন সেটার জন্য আসলে বেশি বেশি শুকরিয়া করলে দেখা যায় জীবন আরো সমৃদ্ধ হয়, এমনটাই একটা প্রচলন আছে। এবং সেখান থেকে তানিয়া আপুর কাছে জানতে চাই যে এই যে মন রাঙিয়ে যখন শুরু করলেন, সেই সময়টার কথা একটু জানতে চাই, যে কোনো রকম প্রতিবন্ধকতা এসেছিল কিনা, কিন্তু তারপরও আপনি এগিয়ে গেলেন। চলছে সব কিছু মিলায় যে মানে আমরা ওই অবস্থা থেকে, মানে ছোট থেকে যে ভাবনাটা আমরা ভেবে আসছি, যে ভাবনাটা আমার যেমন ছিল যে আমি সবসময় ছিলাম যে আমি একটু গৃহিণী হব, ভালো গৃহিণী হব, এটা আমার খুব একটা স্বপ্ন ছিল যে আমি ভালো গৃহিণী হব। তো এই গৃহিণী হতে গিয়ে আমি আরও কিছু মানে আমার শখ যেগুলো আমি স্যাক্রিফাইস করেছি, তো এই সব কিছুর মধ্যে একটা যখন মানে সামঞ্জস্য করাটা আস্তে আস্তে এটা বুঝতে পেরেছি যে আমি এখন এই সময়টা আমার চলে আসছে। যখন এটা চলে আসছে, এখন যখন আমি আমার বেবিদেরকে দেখি যে ওরা বড় হয়েছে বা ওদের সাকসেসটাকেই এখন আমি নিজের মনে করি। সো সব কিছুর ভিতরে ওই একই কথা আমার, আলহামদুলিল্লাহ। বাহ, চমৎকার। আমাদের জুমে অনেক বন্ধুরা চলে এসেছে, দেখতে পাচ্ছি। আমাদের সাথে ইভ, ফারহানা, নার্গিস আপু আছেন, আমাদের সাথে আছেন রেবেকা আপু, তারপরে আমাদের সাথে আছে হাসিনা আপু, তারপরে আছে আমাদের সাথে মমি সুফিয়ান আপু। আচ্ছা, নার্গিস আপু সবার আগে যেহেতু এসেছেন, আজকে দ্বিতীয়বারের মতো তার সাথে প্রথমবার কথা বলছি। গতকালও তার সাথে প্রথমবার কথা বলেছি, আজকেও নার্গিস আপুর কাছে আবার আসি। আপু, আপনার কাছে একটু জানতে চাই এসে, যে এই যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, এই বিষয়ক আপনার জীবনে গল্প আছে কিনা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, আসলে এটা কিন্তু খুবই একটা চমৎকার টপিক, যেটা করে ফেলছি সেটার জন্য রিগ্রেট করা। হ্যাঁ, কিন্তু এই টাইপের আমার অবশ্য কখনো আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ, যখন যে সময়টা আমি উপভোগ করতেছি, পাচ্ছি, সেটা আলহামদুলিল্লাহ। তার কারণ বিবাহিত জীবন আমি চাইছিলাম যে আমার 20 বছর বয়স হয়ে গেছে, এখনো বিয়ে হয় না, বিয়ে হয় না, 22 বছর আলহামদুলিল্লাহ। তারপরে তারপর যখন বাচ্চা হলো, সে হঠাৎ করে আমার বেবি সাডেনলি, আলহামদুলিল্লাহ। তারপরে বিবাহিত জীবনে এতটা বছর চলে আসছে, এখানেও আলহামদুলিল্লাহ। তারপরে সবটাই খুব ভালো লাগছে, এবং ভেবে চিনতে যে করছি কোনো কাজ, সেটা এখন কর্মক্ষেত্র, যে বাচ্চা হওয়ার পর, সংসার হওয়ার পর, অনেক কিছু বুঝে যাওয়ার পরে, তখন ভেবে চিনতে কি কাজটা করব, কোথায় জয়েন করব, কোথায় গেলে ভালো হবে, এটা এখন পদক্ষেপ নেই। কিন্তু ওই আগে হুটহাট যা যা হয়েছে জীবনে, ওইটার জন্য কখনোই রিগ্রেট নাই, সবসময় আলহামদুলিল্লাহ। আর এখন সবসময় নেক্সাসের সাথেও আছি, আলহামদুলিল্লাহ। বাহ বাহ, চমৎকার চমৎকার। আমরা একটু রেবেকা আপুর কাছে আসি। রেবেকা আপু, আপনার কাছে এসেও একটু শুনি যে দেখা যায় যে অনেক সময় আমরা না ভেবে চিন্তেই তো অনেক কাজ করে ফেলি, তো পরবর্তীতে মনে হয় যে আচ্ছা কেনই বা এটা না ভেবে করলাম, এটা অন্যভাবে করলেও ভালো হতো, সেরকম ঘটনা আছে কিনা? হ্যাঁ, ধন্যবাদ। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। আসলে এটা জীবনে বহুত হয়েছে, আমার কেন সবার জীবনেই হয়েছে। আগে কাজ করে ফেলি, পরে ভাবি এই কেন করলাম, এই কাজটা কেন হলো, মানে আর কোনো কিছু বলার আগে সর্বপ্রথম মনে হয় যে এটা বলে ফেললাম, আর একটু সুযোগ পেলে আর একটু কিছু বলতাম। তো এই জিনিসটার কোনো সমাধান নাই, আমার জীবনে বহুত বহুত হয়। আমি খুব অস্থির পদের মানুষ, কারণ আমি কোনো কাজ করতে আসলে সেটা করেই ছাড়ি, যতক্ষণ পর্যন্ত না করি মনে হয় না এটা তো হলো না। যখন করে ফেলি তখন না করলেই তো সবার কথা শুনলেই হতো। সেজন্য আমার ক্ষেত্রে এই জিনিসটা খুব বেশি হয়। তো এক্ষেত্রে আমি বলবো এটা অবশ্য খুব
বোকার মতো কাজ হয়, আমি বুঝি, তখন লজ্জা পাই, কিন্তু কিছু করার থাকে। আহা, অনেক কিছু আছে, বুঝতে হ্যাঁ, অনেক পেরেছি। কিছু আছে যে কি, মানে ইচ্ছা হয়, কিন্তু পরে ওর কেন করলাম, কিসের জন্য করলাম। আবার পরিবারের বিপক্ষে হচ্ছে অনেক সময় করা হয় এগুলো। তখন মনে হয় যে ভেবে করা উচিত ছিল, না ভেবে তো করে ফেললাম, এখন আর কি জি করার, জি, এখন ধামাচাপা দিয়ে নিজেকে ঠিক রাখি। সবাইকে বলবো যে কিছু করার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে সামনের দিকে আগানো উচিত, এবং একদমই সেই তাই। চিন্তাটা যেন ঠিকভাবে হয়, সেটাই বলবো, আর কিছু না। ধন্যবাদ, জি ভালো জি থেকো আপু, সব। অনেক ধন্যবাদ। আপনার আর আমার অনেক মিল আছে, আমিও খুব অস্থির প্রকৃতির মানুষ। কিন্তু আমি যদি হলো এই অস্থিরতার কারণে কোনো একটা ভুল করেও ফেলি, আমার আবার মনে হয় না যে খুব একটা তাতে অসুবিধা হয়েছে। আমি বলি করে ফেলেছি, হয়ে গেছে, শেষ। আর এত ভাবনা চিন্তার কিছু নেই, যেটা গেছে সেটা গেছে, আর চিন্তা ভাবনা করে কাজ নেই। বাকিদের সাথেও কথা বলছি, এসে আরেকটা বিষয় নিয়ে আমার মাথায় আসলো যে আমরা অনেক সময় যখন খুব রেগে থাকি, রেগে থাকার সময় আমরা অনেক কথা বলে ফেলি। তো বলে ফেলার সময় তো আসলে চিন্তা করার সময় থাকে না, রাগ হয়েছে বলে দিলাম। বন্যাপুর এরকম হয় কিনা? হ্যাঁ হ্যাঁ, আমি ওই যে মানে তোমার কথার উপর বেচ করে বলি যে আমি খুব চঞ্চল প্রকৃতির। আমার আচ্ছা। দেখলে বোঝা যায় আমি যখন মানে কথা বলি তখন দ্রুততার সাথে কথা বলি। আচ্ছা। কারণ যেন এই চঞ্চলতা আমি একদম মানে নিজের আয়ত্ত করতে পারি না। তো অনেক ক্ষেত্রে এরকম হয়, একজনকে এরকম চঞ্চলতার ইয়েতেই কথা বলে ফেলছি, পরে মনে হয় যে আল্লাহ কেন বললাম, কেন বললাম আমি, নাকি এটা না বললেও তো পারতাম। কিংবা অবশ্য সেক্ষেত্রে আবার সরি টরি বলাও হয়, একেবারে যে বলা হয় না, তখন একটা ম্যানেজ করার ইয়েটা চলে আসে হ্যাঁ হ্যাঁ, অলরেডি। বাহ। তবে বুঝে যে আমার বিষয়টা হচ্ছে এরকম, আমি খুব চঞ্চল, এই ক্ষেত্রে এটা হয়ে গেছে। বাট বাড়িতেও এটা হয়। রাগত স্বরে আসলে কাউকে কিছু বলে ফেলা হয়নি যে? না না, ওই অতটা ওইভাবে রাগ হয় না। না, বাহ, অতটা। আনিকা আপু কি রাগী মানুষ? না, আমি একদমই একদমই রাগী রাগী মানুষ না। না। আর মানে রেগে যে কাউকে কিছু বলেও ফেলি না কখনো। এটা মানে আমি আমার কাছে এটা থ্যাঙ্কফুল যে আমি এটা আমার কন্ট্রোল করতে পেরেছি। আর হচ্ছে যখন আমার রাগ হয় আমি চুপ থাকি, কারণ বাহ। আমি সবসময় এটা মাথায় রাখি যে এখান দিয়ে যেটা বের হয়ে যাবে এটা ফেরত আসবে না, তো এটা তাহলে বন্ধ তো পুরো থাকবে। মানুষটাই ভাবিয়া করিও কাজ। আমি বাহ। পুরোটাই ভাবিয়া, বাহ। এটা একদম বন্ধ, এটা এই একদমই এনার্জিটা বন্ধ। আমাকে দিয়ে যাবেন যাওয়ার সময়, কোথায় এই গুণ আসলে রেখেছেন, না, সেই গুণ থেকে না, খানিকটা এটা ভাগ এটা আমাকে একটা দেবেন। নেগেটিভ সাইড আছে, যখন হ্যাঁ। ওই সিচুয়েশন শেষ হয়ে যায় তখন নিজের ভিতরে যুদ্ধ। আমি এটা বলতে পারলে ভালো হতো, এটা বলা দরকার ছিল। আহা। তখন মানে ওইটা নিজে নিজেই বলে শেষ করা, বাট অন্যজনকে আর এটা বলা হয় না। আচ্ছা, আমাদের তানিয়া আপু রাগী নাকি রাগী না, রাগত স্বরে কিছু বলে ফেলেন কিনা সেটা জানবো বিরতি আমার থেকে যেটা এসে, হচ্ছে সেটা যে- বিরতি থেকে এসে জানবো। আর বাকিদের কাছ থেকেও শুনবো আসলে কে কে ভেবেচিন্তে কাজ করেন, কে একদমই ভাবার সুযোগ পান না। ফিরে আসছি বিরতির পর। আপনারা নিশ্চয়ই ভেবে ভেবে আর সময় নষ্ট করবেন না, আমাদের স্ক্রিনে দেখানো জুমের আইডি এবং পাসওয়ার্ড ফলো করে এখনও সময় আছে, এই সময়টাতে যুক্ত হয়ে যাবেন। কারণ এর থেকে বেশি ভাবলে শেষের দিকে এসে কিন্তু ভাবতে ভাবতেই বাকিরা জয়ী হয়ে যাবে, আড্ডা দেয়া আর হবে না। আমরা সেই সময় তানিয়া আপুর কাছে একটা ব্যাপার রেখে গিয়েছিলাম যে আপু কি আসলে রেগে মেগে যান, মাঝে মাঝে রেগে টেগে কাউকে খুব কিছু বলে ফেললেন, পরে মনে হচ্ছে না আমার রাগটা খুব বেশি হয়ে গেছে? আসলে আমি মানুষটাই ওরকম না। আচ্ছা, আজকে কেউ রাগী না? মানে কাউকে খুব বেশি কিছু আমি বলে ফেলি না, বলতে আমার মানে বেঁধে যায়। যেটা হয় যে আমার কাছের মানুষটা আমার খুব জানে যে আমি যদি খুব বেশি কিছু বলার মতো হয় কাউকে, তো আমি চুপ হয়ে যাই। তো চুপ হয়ে গেলেই তো বুঝতে পারে যে কিছু একটা হয়েছে, কিন্তু কাউকে এক গাদা কথা বলে ফেললাম এটা আমি আসলে ভাবতে পারি না। আর একটু শুনবো, একটু জুমে আসি, জুমে এসে হাসিনা আপুর কাছে আসি। হাসিনা আপু, আপনার কাছে এসে আমি জানতে চাই যে আপনি কি ভেবে ভেবে কাজ করেন নাকি কাজ করার পরে ভাবেন? আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। অনেক ধন্যবাদ। আসলে সবসময় তো আর ভেবে ভেবে কাজ করার মেন্টালিটি থাকে না, এটা একটা বিষয়। তবে হচ্ছে তোমার সাথে আমার কিন্তু আজকে মিলে গেছে, কথা না মিললেও কাপড় মিলে গেছে, রং মিলে গেছে। একদমই। তো যাই হোক, সবসময় হচ্ছে এরকম দেখা গেছে যে মেন্টালিটি থাকে না যে ভেবে চিন্তে কাজ করব, কখনো বিশেষ করে রাগ উঠলে। তখন হচ্ছে কন্ট্রোল করাটা তো অবশ্যই একটা গুণ, আমি বলবো সেটা যেই কন্ট্রোল করে অনেক বড় একটা গুণ। চেষ্টা করি যতটুকু সম্ভব। আর আরেকটা বিষয় হচ্ছে কিছু কিছু মানুষ আছে দেখবা যে সবার সাথে অনেক ভালো সম্পর্ক, কিন্তু সবার সাথে সে এমন ভাবে কথাগুলো বলবে
সবার সাথে ভালো সম্পর্ক নিজে ঠিকই রাখবে, কিন্তু সবার সাথে গন্ডগোল লাগায় রাখবে। এটা তো একটা জঘন্য কাজ। এটা যদি মনে করো, আর আমি এমনিতেই অনেক পছন্দ করি হচ্ছে যেইটুকুই বলবো তোমাকে সামনাসামনি বলবো, কিন্তু পিছন থেকে কোনো ক্ষতি করা, কাউকে কিছু বলা, এটা একদম পছন্দ না আমার। এবং বাইদা ভাই কোনোভাবে শুনলে আমি এটা যতক্ষণ তাকে ইনডাইরেক্টলি হইলো না বুঝাবো ততক্ষণ কোনো শান্তি নেই। এবং জানে ওই মানুষগুলো যে হাসিনাপা যদি হাসিনাপার কান পর্যন্ত যায়, এটা তাকে ইনডাইরেক্টলি হইলো তাকে বুঝাই দিবে যে সেই কাজটা করছে, এটা ঠিক করে নাই এবং এটা কোনোভাবেই ঠিক না। এবং সবসময় আরেকটা জিনিস আমি যেটা নিজে মনে রাখি এবং সবার মনে রাখা উচিত, যে আমরাই মনে করো যে দুইজন ক্লোজ ফ্রেন্ড, এর মধ্যে থার্ড পার্সন একজন আছে, তার সাথে আমার ভালো বন্ধুত্ব, কিন্তু সে কি করতেছে, আমাদের দুইজনের মধ্যে মনে করো কোনো ঝগড়া হয়েছে বা কোনো একটা কিছু হইতেই পারে, এটা সবসময় যে ভালো থাকবে এমন তো না। কিন্তু সে কি করলো, একসময় ঝগড়াটা থেমেও গেছে, তার সাথে হয়তো খারাপ সম্পর্ক আছে, না হয় ভালো সম্পর্ক, কারণ বারবার কিন্তু একটা মানুষ তার সাথে মিলতে যাবে না খারাপ করার পর। তো ভালো যদি হয়ে যায় একবারের পর বা দুইবারের পর কিংবা তৃতীয়বারের পর, তখন কিন্তু সেটা অনেক ভালোভাবেই টিকে যায়। আর না টিকলে সে কি করে, এই জনের ওই জনের কাছে এইভাবে বলে বলে বেড়াচ্ছে, কিন্তু ওই লোকগুলা কিন্তু ঠিকই আবার তাকে তার কান পর্যন্ত দিচ্ছে যে আপা জানেন এই বলছে বা ভাবি জানেন এই বলছে, কিন্তু সে কিন্তু একবারও ভাবতেছে না আমি কিন্তু ওই লোকগুলার কাছে কিছু বলি নাই, সে বলার কারণে কিন্তু সে খারাপ হয়ে যাচ্ছে। ওরা ভাবতেছে কি ব্যাপার, হাসিনাপা তো বললো না বা অমুক ভাবি তো বললো না, উনি তো হাসিনাপা সম্পর্কে এই কথা বলতেছে, কারণ কি তার মধ্যে নিজের মধ্যে গলদ আছে, তার নিজের ওই গলদগুলো ঢাকার জন্য সে মানুষকে বলে বলে বেড়াচ্ছে। এরকম ভেবে অবশ্যই সুন্দরভাবে কথা বলা উচিত। আসলেই তাই, আসলেই তাই। অবশ্যই একটু পরে মমি আপুর কাছেই আসছি। মমি আপু আরেকটু গল্প করে আসি স্টুডিওতে, তারপরে এসে আপনার সাথে কথা বলছি। এদিকে আনিকা আপু আছেন হলো গ্রাফিক্স ডিজাইনার হিসেবে। অনেকেই ভাবনা চিন্তা করেন এখন কম্পিটিশনের এই সময়টাতে যে আমি গ্রাফিক্স ডিজাইনিং কি আসলে শেখা দরকার, আমার কি আসলে এই কাজটা করে এটার কোনো ভবিষ্যৎ আছে? আপনি একটু তাদের ভাবনার অবসান ঘটিয়ে দিন, তাতে যাতে তারা ভাবিয়া একটা সিদ্ধান্ত নিতে পারে। গ্রাফিক্স ডিজাইনার হওয়ার বা এই কাজের আসলে এখনকার পরিস্থিতি কি এবং এটার ভবিষ্যৎটা কেমন? আচ্ছা, পরিস্থিতি আর ভবিষ্যৎ এক কথায় হচ্ছে খুবই উজ্জ্বল। আচ্ছা, একদম এক কথায় উজ্জ্বল। এখানে কোনো ভাবতে হবে না, শুধু ডেডিকেশন লাগবে, কাজ করার একটা ডেডিকেশন লাগবে। যদি একটা ছোট এক্সাম্পল দিয়ে আমরা বোঝার চেষ্টা করি, আমরা আমাদের ক্যারিয়ার শুরু করি আমাদের গ্র্যাজুয়েশন শেষ করার পরে, তখন আমরা আমাদের 24-25টা বছর ইনভেস্ট করি কিন্তু একটা ফ্রেশারের জবের জন্য। আর আমাদের দেশে ফ্রেশারের স্কেল 15 বা 20। আর গ্রাফিক ডিজাইনার হয়ে সে ফ্রেশার হোক বা ফ্রিল্যান্সিং ক্যারিয়ারেই আসতে চাক না কেন, দুইটাই তার জন্য ওপেন আছে। বাট সে কিন্তু এখন একটা শর্ট কোর্স করছে বা ইউটিউব দেখে শিখছে, সেলফ লার্নিং হতে পারে, যে কোনোভাবেই এটা হতে পারে। সো ওই জায়গায় ডেডিকেশনটা কিন্তু 200% লাগবে, যে আমি 3 মাস 6 মাস 1 বছর সময় দিয়ে আমরা একটা নতুন ক্যারিয়ার শুরু করব, সেটার পিছনে পরিশ্রমটা অবশ্যই তেমনটাই হওয়া উচিত। কারণ গ্রাফিক ডিজাইন ছাড়া এখন কোনো দিকে আমরা যেদিকেই তাকাই না কেন, সেখানে গ্রাফিক ডিজাইনিং এর কিছু না কিছু কাজ তো প্রয়োজন অবশ্যই থাকবে। জাস্ট আমরা এই যে এখানে দেখেছি বা ব্যানার ইউজ করেছি, সব কিছুই তো একজন ডিজাইনারই করেছে, মার্কেটিং থেকে শুরু করে সব জায়গায় একজন ডিজাইনার দরকার হচ্ছে। সো ক্যারিয়ার হিসেবে নিতে চাইলে যে কেউ এটা চোখ বন্ধ করেই নিতে পারে। অপরচুনিটি দিন দিন বাড়ছে, সময়ের সাথে সাথে এটা বেড়েই যাবে, শুধু হচ্ছে নিজের ডেডিকেশন লেভেলটা 200% রাখতে হবে। আচ্ছা, আর এদিকে মানুষ বেড়ে গেলে যা দেখা যায় যে অনেক গ্রাফিক্স ডিজাইনার হয়ে যাচ্ছে, যদি এমন হয় সেই ক্ষেত্রে কি কাজের অপরচুনিটি কমে যাওয়ার সুযোগ আছে? মানুষ বেড়ে যাচ্ছে, ডিজাইনারও বেড়ে যাচ্ছে, কাজও বেড়ে যাচ্ছে। বাহ, চমৎকার। তাহলে এই পর্যায়ে এসে এখন আমার মনে হয় আরেকটা গান শুনি, গান শুনে তারপর আবার জুমে যাব। আমরা বন্নি আপুর কাছে আরেকটা গান শুনি। এই করেছো ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো, এমনি করে হৃদয়ে মোর তীব্র দহন জালো, নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো। আমারে ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে, আমারে ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে, আমারে দীপ না জ্বালালে দেয় না কিছু আলো, এই করেছো
ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো। বাহ বাহ, চমৎকার চমৎকার। তানিয়া আপু কথার বেশ ধরে বলতে চাই, ওই যে এই করেছো ভালো নিঠুর হে, আসলেই আলহামদুলিল্লাহ বলার সবার ক্ষেত্রেই মানে ফাইনালি যেটা হয়, ফাইনালি যেটা ভালো, হয়, এই যে আপনার জীবনের মোটো যেটা, যে যাই হয়েছে যাই খুব ভালো হয়েছে, যাই কোনো হয়েছে অসুবিধা ভালো নেই, হয়েছে, কোনো অসুবিধা না আরো নেই। কিছু খারাপ তো হতে পারতো, সেটা তো সেটাই। হয়নি আলহামদুলিল্লাহ। আমার মাঝে মাঝে ওই যে বললাম, এটা আমাকে মানুষজন বলতেও পারে একটু অ্যারোগেন্স আছে হয়তো, কিন্তু না, যদি কোনো ভুলও হয়ে যায় ভালো হয়েছে, ভালো কোনো হয়েছে, সমস্যা যা নেই, হয়েছে ভালো ভালো। হয়েছে, শেষ। আমরা এসে একটু মমি আপুর সাথে হালকা কথা বলার চেষ্টা করি। মমি আপু, দেখি একটু লাইনটা কেমন আছে। মমি আপু, আপনার কাছে এসে আমি জানতে চাই যে আপনি কি না ভেবে কখনো কোনো কাজ করেছেন, পরে খুব পস্তাচ্ছেন, এমন হয়েছে? ধন্যবাদ আপু, সবাইকে শুভ সন্ধ্যা। আপুর গানটা অনেক ভালো লাগলো আজকে, তাই না? অনেক সুন্দর গিয়েছে। আপুদেরকে অনেক অনেক অভিনন্দন। আর আজকের টপিকটা অনেক সুন্দর আপু, যে ভাবিয়া করিও কাজ, না ভেবে করিও না। আসলে আমাদের প্রত্যেকটা মানুষেরই ভেবে চিন্তে কাজ করা উচিত, কিন্তু আমি বেসিক্যালি আপু খুব চঞ্চল প্রকৃতির, ওইভাবে ভেবে চিন্তে কোনো কাজও করি না, ডিসিশনও নেই না, কিন্তু পরবর্তীতে কিছু হইলে ভীষণ কষ্ট লাগে যে কেন করলাম, বা কেউ যদি আপু ভুল বোঝে যে এটা ঠিক করনি, পরে আবার একা একা এটা বোঝার চেষ্টা করি। এই তো এইভাবেই করি। আর আসলে প্রত্যেকটা কাজ এখন আমার মনে হয় আপু ভেবে চিন্তে করা উচিত, কারণ একদম। বয়সের সাথে সাথে তো আপু সবকিছুই মানুষের পরিবর্তন হয়। আগে যেরকম চঞ্চল ছিলাম, এখন আস্তে আস্তে আমার মনে হয় একটু ঠিকঠাক হওয়া উচিত, যে আসলে আমরা যেভাবে চাই সেভাবে অনেকেই চায় না। হ্যাঁ একদম, মানে অনেক দিন তো অগোছালো গেল, আর কত, তো সেই ভাবনা থেকেও দেখা যায় যে অনেক দিন চঞ্চল থেকে আসলে জীবনটা দেখেছি, এবার একটু শান্ত হয়ে গোছগাছ করে দেখলে কেমন হয়। প্রতিদিন আমি ঘরে গিয়ে সেটাই ভাবি যে আজকে একটু ঘর গুছাই, দেখি যে গোছানো ঘরে থাকতে কেমন লাগে। সেই বিষয়ে একটু তানিয়া আপুর কাছে আরেকবার আসি। আপু বলছিলেন যে আসলে রেগে গিয়ে একটা কথা বলে ফেললে সেটা তো আসলে ফিরিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু মাঝে মাঝে এরকম হয়েছে যে আমরা আসলে ভাবছি এত বেশি যে চোর পালিয়ে গেছে, এবং তারপরে আমার মনে হচ্ছে ও আচ্ছা এরকম করলে ভালো হতো। এটাও আমার মনে হয় যে একই রকম দুটো সেন্টেন্স। কোনো কিছু বেশি ভাবা যাবে না, হ্যাঁ মানে বেশি ভাবতে গেলেই মানে সবকিছু কিন্তু আলটিমেটলি গোল পাকিয়ে যায়। যে আমি আসলে হয় যে আমার লাইফে আমি কোনো কিছু খুব সিরিয়াস নিই না, যে যখন যেটা মানে মনে হয়, যে এই মুহূর্তে মনে হয় যে আমি এখন উড়বো তো উড়বই, মানে আমার কোনো কিছু মানে ফাইনালি হয় যেটা আমি বললাম না, যে আমার আলহামদুলিল্লাহ বলতে হয় এই কারণে যে আমি কখনো মানে ক্লান্তি ফিল করি না, যে আমি অনেক কিছু হয়ে গেল, এখন আমার এটা করা উচিত, বা আমাকে এখন গোছানো উচিত, বা এটা করা উচিত, এই জিনিসটা আমি কখনো ফিল করি না। আমি সবসময় মানে স্মুথলি চলার চেষ্টা করি, যে আমার মনে হয় যে আমি এইভাবে চললে আমার নিজেকে ভালো রাখতে পারবো। আমি সবসময় সবাইকে বলি যে আগে নিজেকে ভালো রাখতে হবে, সেটা তোমার যেভাবেই হোক, তুমি নিজে যেটাতে স্যাটিসফাইড থাকো, তোমার নিজেকে যেভাবে গোছাতে ভালো লাগে, কখনো কোনো জিনিস নিয়ে যে আমি আমার এতটা সময় চলে গেল, মানে আফসোস জিনিসটা আসলে কারো জীবনে থাকা উচিত না আমার মনে হয়। তো আমি আফসোস করে কি হবে বলেন, আসলে একটা সময় চলে গেলে সেটাকে আফসোস করে ফিরিয়ে এনে আবার ঠিক করার কোনো অপশন আছে? এমন যদি হতো তাহলে তো একটা কিছু হতো যে আফসোস হচ্ছে, তাহলে পেছনে যাই একটু সুইচ করি, তারপর সেখানে গিয়ে একটু রিওয়াইন্ড করে ঠিক করে নেই, হবে না। তো আফসোস না করে সামনে আমার আরেকটু ভালো কিভাবে করা যায়, যেগুলো কোনো ক্ষোভ মনের ভিতর না রেখে আমি আমার মতো করেই চলি, আর একটু সামনে আরেকটু ভালোভাবে চলি, যেগুলো আমার পূরণ হয়নি সেগুলো আমি করার চেষ্টা করি। জীবন তো খুবই ছোট, তো ওটাই করতে হবে আর কি, কোনো ভাবনা চিন্তা করা যাবে না। খুব সুন্দর, একদম দামি কথা বলেছেন। এরকমই কিছু দামি কথাবার্তা আরো শুনবো অবশ্যই, আমাদের হাতে আরো সময় আছে, গল্প করতে পারবো। এরই মধ্যে গতকালও অনেক বন্ধুর সাথে কথা হয়নি, তারাও একেবারে মন ভালো করে জলদি জলদি যুক্ত হয়ে যাবেন, যাতে করে আজকে আপনাদের সাথে জুমে এসে বেশি বেশি আড্ডা দেওয়া যায়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, সেই বিষয়ে কথা বলতে বলতে সময় অনেকখানি শেষ হয়ে যাচ্ছে। অল্প কিছু সময়ই আছে আমাদের হাতে, আর একটা বিরতির মতো সময় পাবো। কিন্তু এখন এসে আমরা আবার যখন ফেরত এসেছি, আমাদের জুমে অনেক বন্ধুরা আছেন ইতোমধ্যে, আরও কিছু বন্ধুরা অবশ্যই চলে আসবেন। আমাদের স্ক্রিনে দেওয়া আছে জুমের আইডি এবং পাসওয়ার্ড। আমরা আসি একটু
বন্যাপুর কাছে এসে জানতে চাই যে অনেক দিনের বিরতির পরও সংস্কৃতির দিকে আবার ছুটে আসলেন, থিয়েটারে জয়েন করলেন, গানের সাথে আছেন। আমি জানতে চাই যে আমাদের সংস্কৃতিতে আসার জন্য মানে অনেক সময় দেখা যায় যে গান নিয়ে কেউ পড়াশোনা করছে, নাচ নিয়ে কেউ পড়াশোনা করছে, তাতে আমরা আশেপাশে পেছনের লোকজন ভাবতে থাকে যে এটাতে ওর ভবিষ্যৎ কি। তখন আবার মানুষটাও ভাবতে থাকে যে আসলে আমি কি আসলে গান নিয়ে পড়তে যাব, এটা কি ভুল হবে কি ভুল হবে না, কিংবা আমি যে সংস্কৃতির বিষয়টাতে এত সময় দেবো সেটা কি আমার জীবনের জন্য ভালো। এই ভাবনা চিন্তার জায়গাটা থেকে আপনি একটু আমাদেরকে জানান যে আসলে কি অবস্থা। হ্যাঁ, এটা একটা ভালো দিক বলেছো, যেটা হচ্ছে আমি ক্যারিয়ার আমার জীবন যখন আমি গোছাবো তখন কিন্তু একরকম চিন্তা করব, আবার যখন আমার প্যাশনের দিকে যাব তখন কিন্তু আরেক রকম চিন্তা করব। তো ক্যারিয়ারের দিকে একটু বেশি ঝোঁক যাদের, কিংবা জীবনকে গড়বো কীভাবে ওটা যখন চিন্তা করে, তাহলে মানে ওই যে বলে না মাথার চিন্তা করব, মাথায় দিয়ে একটা চিন্তা আসে, আর একটা হচ্ছে মন থেকে চিন্তা আসে। তো আমি মাথার চিন্তা করবো তখন যখন আমি বড় বড় ডিসিশন নিব। মন থেকে চিন্তা করবো যেটা আমার মনের স্যাটিসফ্যাকশন, মনের ক্ষোধা, ভালো লাগা, ভালোবাসা। এইটা মানে গানের কথা বলতে গেলে যে কি বলে যেন একটা গান আছে না, জীবনের এতগুলো দিন চলে গেল একা একা, তুমি কেন আগে আসুনি। তো এই ক্ষেত্রে আমি একটু বলি যে এই গানটা যদি আমি ধরে কথা বলি, আমার যখন সাইকেল চালাতাম ছোটোবেলায়, তখন মনে করতাম আমি মোটরসাইকেল চালাবো, ওই ভাবনাটা থেকে। তো ওই ভাবনাটা থেকে এখন এই মুহূর্তে এসে স্কুটি যখন চালাই, তখন মনে হয় কি না পথে যখন স্কুটি চালাই, পথ আমার, রাজা আমি, পথের রাজা আমি। তো আমার মনে হয় আমি এখন স্কুটিতে আছি, ঠিক আছে কদিন পর আমি গাড়িতে থাকবো। মানে ওই যে মনের খোরাক খাওয়া, মনের খাওয়া ক্ষুধা যেটাই বলি না কেন, ওটা মানে পূরণ করা উচিত প্রত্যেকেরই। ঘোরা ভালো লাগে, হ্যাঁ আমি এখানে আজ ঘুরতে যাব, ঘুরবো ফিরবো, এটা কেন যেন হয়ে যায়। তাই যে তানিয়া আপু বললেন একটা ছোট্ট জীবন, এই জীবনটা আসলে আফসোস না রেখে যা কিছু ইচ্ছে করবে করে ফেলতে হবে, করে যেতে হবে। মানে চলমান জীবনে আমি কেন বসে থাকবো, আমি এগিয়ে যাব, সে যেটাই করি না কেন ভালো দিকটা দিয়েই আমি এগিয়ে যাবো। সেটা আমি কি পেলাম কি পেলাম না ওটা চিন্তা তো আমার করার দরকার নাই, আমার কাজ করে যেতে হবে, আমি কাজ করব, আমি ওইটাকেই বিশ্বাস করি। বাহ বাহ, চমৎকার। আনিকা আপুর কাছ থেকে একটু জানতে চাই, যদি কেউ গ্রাফিক্স ডিজাইনার হিসেবে নিজের ক্যারিয়ার গড়তে চায়, তাহলে তাকে আসলে কোন কোন ধাপগুলো পেরিয়ে তারপরে তাকে একজন সফল গ্রাফিক্স ডিজাইনার হতে হবে? আচ্ছা, ক্যারিয়ারের ওই জায়গাটাতে আসার জন্য ওই যে আমি আবারও বলবো ডেডিকেশন লাগবে। কারণ এখন আমরা কিন্তু সবাই ডিভাইস ফ্রেন্ডলি, আমাদের সবার বাসায় এখন ল্যাপটপ আছে, একটা কম্পিউটার আছে, মোবাইল তো সবার হাতেই আছে, একদম ছোট থেকে বড় সবার হাতেই আছে। সো মোবাইল দিয়ে পসিবল না, ওটা হচ্ছে জাস্ট ওই অ্যাপস ইউজ করে। মানে গ্রাফিক্স ডিজাইনিং করতে হলে মোবাইল দিয়ে হবে না, একটা ল্যাপটপ অ্যাট লিস্ট থাকতে হবে। অবশ্যই একটা ল্যাপটপ, একটা ডেস্কটপ, যে কোনো একটা লাগবে, আর ইন্টারনেট কানেকশন, এটা এখন আমাদের মানে ডাউনহাতের মতো, এটা আছে সবার আছে। তো এই যে ডিভাইসগুলো লাগবে, আর ওই যে দিন শেষে ঘুরে ফিরে ডেডিকেশনটাই লাগবে। তা আমি যদি আরো প্রচুর সময় দিতে হবে, কারণ খুব ছোটখাটো খুঁটিনাটি বিষয় নিয়ে অনেক সময় দিতে হয়। আমি যদি আরেকটু অ্যাড করি, যেটা আগে বলছিলাম যে আরেকটা ছোট গল্প আছে, মাঝে মাঝে না ভেবেও ভালো কিছু হয়। যেমন আমি হচ্ছে আমার মোবাইল ভুলে যাব কোথাও যাওয়ার সময়, বাট আমার ল্যাপটপ আমার সাথে থাকবে, ওটা আমাকে রাখতেই হবে, সাথে থাকবেই। তো যেদিন আমার ওটির ডেট, হসপিটালে যাব, ল্যাপটপটা গাড়িতে উঠানো হয়েছে, আম্মুর বাসায় রেখে যাব, তো ভুল করে ওটা নামানো হয়নি, ওটা আমার সাথে হসপিটালে গিয়েছে। আচ্ছা, হসপিটালে ওটা আমার সাথে যখন মানে আমি আমার বেডে গিয়েছি, তো সবকিছু যখন ব্যাগট্যাগ নিয়ে যাচ্ছে, তো মানে বলছে যে তুই এটা নিয়ে আসছিস সেখানে, এটাও নিয়ে আসছিস? হ্যাঁ, ওকে ফাইন বললো সবাই, আমি ভুলে চলে আসছে, ইচ্ছে করে আনিনি। তা আমার ওটি টাইম ছিল দুপুর 12টায়, কোনো কারণে ওটা ডিলে হয়েছে, আমার ডক্টর টাইম সেট করেছে সন্ধ্যা 5টায়। ওই টাইমটুকের মধ্যে আমার ক্লায়েন্ট আমাকে নক করলো, ওর ছোট একটা কাজ লাগবে, তা আমি হসপিটালে বসেই ওর কাজ করে দিলাম, ও কাজ রেডি করে রাখলাম। ওকে আর পেলাম না, কারণ ওদের ওখানে তখন রাত, ও তো ঘুমাচ্ছে, ও আসবে দেখবে, দেন আমি ডেলিভারি করে দিব। তো আর আসেনি, আমি ওর কাজ রেডি করে রেখেছি। আর আমাদের তো হচ্ছে টাইমটা থাকে, ডেলিভারি করার একটা ডেডলাইন থাকে। সো আমি দেখলাম যে না, আমার রাতটা সময় আছে, আমি দিতে পারবো। তো আমি আমার ছোট ভাইকে আবার বলে রাখলাম যে এইভাবে ডেলিভারি করতে হয়, মানে কোনোভাবে যদি আমি না পারি, সেই অবস্থায় যদি আমি না থাকি। তো যারা আমার সাথে দেখা করতে আসছিল, মানে আমাকে বলছে তুই এটা নিয়ে আসছিস আবারও, এটা তো সাথেই আছে, তুই অন্য কিছু টেনশন কর, এখন চিন্তা কর।
বাট আমার হচ্ছে আমার ক্লায়েন্ট চেয়েছে আমার এটা কাজ এখন শেষ এবং আপনি করতে সেই হবে। অবস্থায় ক্লায়েন্টকে ডেলিভারি দিলেন? আমি কাজ রেডি করে রেখেছি, আমি হ্যাঁ। ওটিতে 5টায় গিয়েছি, 6:30টার মধ্যে আমি আবার রুমে চলে আসলাম। আমার ক্লায়েন্ট আমাকে নক করেছে রাত তখন 1:30টা। আচ্ছা, আমি স্টেবল, ফোন পাশে আছে, দেখলাম টেক্সট আসলো, তো তখন তো উঠে বসতে পারছি না, আমি তো সিজার যেহেতু হ্যাঁ। হয়েছে আমি তো ফ্ল্যাট, একদম ফ্ল্যাট। একদম। তো আমার ছোট ভাইকে বললাম ল্যাপটপটা ধর এভাবে, তো আমার সাইডে ও জাস্ট ল্যাপটপটা এভাবে করে ধরেছে, কাজটা আমি করে রেখেছি, জাস্ট ওর সাথে একটু Send করতে হবে। কথা বলে ওকে দেখালাম, ও বললো ওকে ঠিক আছে তুমি পাঠায় দাও, আমি ওকে পাঠায় দিলাম। তখন বাহ। রাত 2:30 আমার মানে সিজার হয়েছে 6:30টায়। তো মানে একদম 6 ঘন্টার বিরতিতে আপনি আবার কাজ করছেন। আবার কাজ করছি, আমার প্রজেক্টও ডেলিভারি হলো, আমার ইনকামও হলো, ক্লায়েন্টও খুশি, আমিও খুশি। আসলে আপনি খুশি। চমৎকার। আসলে কাজ পাগল মানুষদের গল্পগুলো আজব, খুবই মজার আসলে গল্পটা শুনে আসলে বেশ ভালো মানে লাগলো। না ভেবেও আমার interesting। জন্য ভালো কিছু হয়েছে। ভালো আচ্ছা, কিছু। আমার ল্যাপটপটা যদি আমি সাথে না আসতো ও ভুল করে, তাহলে তো আপনি আমার হলো ওকে মানা করে এত দিতে কষ্ট হতো। নিয়ে শরীরের এত কষ্ট হচ্ছে সেই সময়টাতে, এত কষ্টের একটা শরীর নিয়ে আপনি কাজ করতে পারতেন না, সেই জন্য আপনি ল্যাপটপ নিয়ে গিয়ে তখন আমার খুবই ভালো আফসোস হতো, করেছেন। মানে বাহ, বাহ, বাহ। আমি ওয়ার্ক ফ্রিক মানুষ, তো আমার তখন আফসোস হতো যে ওটা আমি নিয়ে আহা, আসলে কেন পারতাম, নিয়ে মানে না আসলাম না। ভেবেও আমার জন্য ভালো কিছু হয়েছে ওই দিন। নিয়ে বরং আপনি একটু শান্তি পেলেন যে শান্তি। আমি একটু কাজ করতে পারছি। এবং 3 ডেজ ওইটা আমার সাথেই ছিল, তারপর 3 ডেজ কাজও চললো। কনভারসেশন চলেছে, বাহ, কাজ বাহ, আর বাহ, নেইনি, সাহস চমৎকার। পাইনি। আমি নিশ্চিত যে এভরিওয়ান ইন ইওর ফ্যামিলি ইজ ভেরি প্রাউড অফ ইউ। অনেক ধন্যবাদ। আমরা একটু তানিয়া আপুর কাছে ছোট করে শুনি যে উদ্যোক্তা জীবন আসলে কেমন যাচ্ছে এবং যারা উদ্যোক্তা হতে চান তাদের আসলে এই বিষয়টায় কতখানি সাহস করে এগোতে হবে। আসলে ওই যে ভালো লাগাটা থাকলে মানে উদ্যোক্তা জীবন, তো আমি ভালোবেসেই কাজটা করছি, তখন মানে ভালো লাগা থাকলে হয় কি যে কাজের প্রতি নেশা চলে আসে, তখন ওই যে আপুর মতোই আর কি যে করতে হবে আমাকে, তখন করতে হবে থেকে অনেক কিছু করে ফেলি। আর এখন যেটা হচ্ছে যে আমাদের উদ্যোক্তা লাইফে হচ্ছে যে এখন এটা খুব একটা চ্যালেঞ্জিং, মানে অনলাইন অফলাইন সব ক্ষেত্রে এখনই মানে বিজনেসটাই এখন খুব একটা চ্যালেঞ্জিংয়ের ব্যাপার। সবাই খুব করছে, সবাই খুব যারা খুব ভালোভাবে মানে ডেডিকেটের সাথে করছে তারা কিন্তু আসলেই খুব এগিয়ে আছে এই জায়গাটাতে। মানে সময় দিতে হবে আপুর মতো আর কি, প্রচুর ডেডিকেশন থাকলে পরে উদ্যোক্তা জীবনেও সফল হওয়া যাবে। যে কোনো কাজেই সফল হওয়া যায়, মানে আমি পারবো, এই আত্মবিশ্বাসটা যদি যে কারোর মধ্যেই থাকে তো সে মানে টুডে অর টুমরো তার হবেই, আজকে খুব ছোট করে হোক মানে আগামীতে তার বড় করে হবেই। এই মানে কোনো কিছু আসলে থেমে থাকে না। আর কনসিস্টেন্সির তো একটা বিষয় আছে, মানুষ দেখা যাচ্ছে যে 2 দিন কাজ করলাম সফলতা আসছে না তো অমনি ছেড়ে দিলাম যে না হচ্ছে না, কিন্তু লেগে থাকতে পারলে হয়তো হয়, মানে কখনো ফ্রাস্ট্রেটেড হওয়া যাবে না। অনেক সময় হয় কি যে দেখা গেল যে বিজনেসের ক্ষেত্রে যেটা হয় যে অনেক দিন মানে কোনোদিন হয়তো সেলই হয় না, তো অনেকে যেটা হয় যে ফ্রাস্ট্রেটেড হয়ে যায় যে আমার হচ্ছে না কেন, কিন্তু এটা মানে হাল ছেড়ে দেওয়া যাবে না, এটা হবেই, মানে হচ্ছে না মানে যে আর হবে না তা না, মানে হতেই হবে, এরকম ডিটারমাইন্ড থাকতে হবে আর কি সব ক্ষেত্রে। তো ওভাবেই আর কি করে যাচ্ছি এবং এটাই সাকসেস। চমৎকার, আরো মানে সফলতা আসুক এমনটাই চাই। আমাদের সাথে অনেকজনই যুক্ত হয়েছেন, দেখতে পাচ্ছি ওবায়দা আপু, রীতা পোদ্দার দিদি আছেন, সোনিয়া আপু আছেন, সবার সাথে কথা হবে বিরতি থেকে এসে। আড্ডা দিতে দিতে একেবারেই সময়ের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা এসে এখন একটু জুমে আলাপ করব, তারপর আমরা শেষের দিকে আস্তে আস্তে এগোবো। আমাদের সাথে ওবায়দা আপু যুক্ত হয়েছেন। আপু, আপনার কি মনে হয় ভেবে ভেবে কাজ করা আসলে কতটা যুক্তিসঙ্গত? ভেবে কাজ করা ঠিক নাকি কাজ করে ফেলে পরে ভাবা যাবে? আসসালামু আলাইকুম আপু, স্টুডিওর আপনাদের আসসালাম এবং শুভেচ্ছা। অবশ্যই এটা ভাবিয়া করিও কাজ এটাই করা উচিত। অনেক সময় ভুল হয়ে যায়, আমারও ভুল হয়ে যায় যে তাৎক্ষণিক ভাবে কোনো একটা কিছু করতে গেলে হয় কথা বলে ফেলছি, এটা বলা উচিত ছিল না, অথবা কাজটা অনেক সময় সংশোধন করা যায়। যেমন আজকাল কম্পিউটারের ব্যাপার আছে, ইসের ব্যাপার আছে, যে কাজ তো বেশিরভাগই মানে কম্পিউটারে আন্ডু হয়ে যায়, কিন্তু বলে ফেলা কথা তো আন্ডু করা যায় না। না কাজটা এটা আসলে খুবই সাবধানী হতে হয় আর কি, সাবধানে কথাগুলা বলতে হয়। কাজের বেলা হলে তাও কিছুটা সংশোধন ছড়ি বলা যায়, কিন্তু কথা বলে ফেললে সেটা আর ফিরিয়ে নেওয়া যায় না। এই জন্য খুব সাবধানে, বিষয়টা খুবই সেন্সিটিভ বিষয়টা। জি আপু, খুব ভালো একটা বিষয়।
জি, থ্যাংক ইউ। জি আপু, থ্যাংক ইউ। আপনাকেও ধন্যবাদ। রীতা দিদির কাছে আসি। দিদি, আপনার কাছে এসে আমি একটু শুনতে চাই আজকের বিষয়ে কি বলবার আছে। আমি ধন্যবাদ সবাইকে, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা আপু। আজকের বিষয়টা আসলে মানে এত সেনসিটিভ, মানে সেটা আর কি বিস্তারিত বলাও কঠিন। আমি একটু আমার ফ্যামিলি দিয়েই বলি। আমার বড় ছেলেটা কোনো কোচিং ছাড়াই মেডিকেলে চান্স পেয়ে গেল। তো মেডিকেলে চান্স পেয়ে গেল, সে আগে থেকে ইচ্ছে ছিল যে পড়বে না। তখন আমরা ঠিক করলাম ঠিক আছে মেডিকেলে পড়ে ফেলো। আর ও 4টা ভার্সিটিতে পরীক্ষা দিয়েছিল, শুধু ঢাকা ভার্সিটিতে চান্স পায় নাই, আর 3টা চান্স পেয়েছে। তো সে পড়বে না, বলে যে না, আমার যদি ভালো না লাগে আমি 1 বছর পর কিন্তু অন্য সাবজেক্ট নিয়ে পড়বো, পরে এবার অন্য জায়গায় পরীক্ষা দিব। তারপর এরকম যখন একদম ইচ্ছা নাই, তখন কি করলাম, আমরাও ঠিক করলাম ঠিক আছে তাহলে ও জগন্নাথ ভার্সিটি বাসা যেহেতু আছে ভর্তি করে দিল, বাবা রাগ করে। হ্যাঁ, জিওলজিতে ভর্তি হয়ে গেল। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ডিপার্টমেন্টে সে ফার্স্ট হয়, যে আমরা যদি তখন জোর করে মেডিকেলে দিতাম ওর কথা না শুনে, তাহলে ও অনেক ভালো করতো। যেমন গত পরশুদিন ও রাজশাহী ইউনিভার্সিটি থেকে ইন্টার কম্পিটিশন ছিল, ভার্সিটি মানে বাইরেরও ছিল, ইন্টারন্যাশনাল একটা কম্পিটিশন, সেখানে সে ফার্স্ট হয়েছে। হ্যাঁ, তো আমরা এখন খুব আফসোস করি কেন ওরে আমরা আসলে মেডিকেলে জোর করে দিলাম না, তাহলেও ভালো করতে। এই আর কি, ভাবিয়া করি বাস আর কি, এটা কোন হয়ে যায় আর। একদম। সোনিয়া আপুর কি একই মতামত? সোনিয়া আপু একটু আনমিউট করে জানাবেন আপনিও একই কথা ভাবছেন কিনা। শুভ সন্ধ্যা না। শুভ সন্ধ্যা আপু। অ্যাকচুয়ালি আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো কাজে যখন করবে তখন ভেবে করা উচিত, কারণ করার পরে ভাবার সময় আর কোথায় আসবে, সেটা খারাপ ফলে বেশি। ভাবলাম না, হঠাৎ একটা কাজ করলাম কিন্তু ওইটার ফল খারাপ আসলো, আর ভালো আসলে তো আসলে সেটা নিয়ে কোনো কথা নেই, কিন্তু যখন এর ফল খারাপ হয় তখন কিন্তু মন আরো বেশি খারাপ হয়ে যায়, নানান ধরনের বিপদের সম্মুখীন অনেক সময় অনেকে হয়ে যায়, তাই না? তাই আমার মতে যে কোনো কাজ, যে কোনো কথা, যে কাজই করি না কেন একটু ভেবে চিন্তে উচিত। দেখা যায় যে আমরা অনেক সময় এমন এমন কথা বলি যে কথার কারণে শিরক হয়ে যায়। তাই আমার মনে হয় কথা বলার সময় একটু ভেবেই বলা উচিত, যে কিভাবে বলছি, কি কথা বলছি, কেমন করে বলছি, কি কাজ করছি, সেটা আমার মনে হয় একটু ভেবেই বলা উচিত। বাহ, ঠিক আছে, আজকে সময় অনেক সবার কম। কাছ থেকে আমাকে অনেক কিছু শিখতে হবে। আমি কেন যেন ভাবনা চিন্তা একটু কম করি। এখন এসে আমি চাই যে ভাবনা চিন্তা থেকে একটু বেরিয়ে এসে আপু আরেকটা কি গান শোনাতে পারেন আপনি? আজকে বারবারই গান শুনতে ইচ্ছে করছে। না, সমস্যা নেই। একটা গান আপনি ভেবে চিনতে বের করুন, আমরা ততক্ষণ একটা বিষয়ে চলে আসি, সেটা হলো আনিকা আপুর কাছে আসি। আমি এসে জানতে চাই যে বর্তমানে এই যে এখন যে প্রজন্মটা চলছে, অনেকেই বলেন যে তাদের ভেতরে আসলে নতুন টেকনোলজির কারণে অস্থিরতা আছে কিংবা একটা তাড়াহুড়োর বিষয় আছে। এই তাড়াহুড়োর বিষয়টাকে কাজে লাগিয়ে আসলে এই প্রজন্ম কি ভালো কিছু করতে পারে, সেটা আপনার কি মনে হয়, সেটা একটু শুনে। আচ্ছা, যেমন আমার ছবি আঁকতে ভালো লাগতো, সেখান থেকে কিন্তু আমার গ্রাফিক ডিজাইনে আসা। আমার যে বড় মেয়ে, ওকে আমি খুব চেষ্টা করেছি ছবি আঁকা শেখাতে, বাট আমি কখনোই ওকে দিয়ে ছবি আঁকাতে পারিনি। ওর এটা ভালো লাগে না, ওর গানও করতে আগ্রহ দেখিনি কখনো, নাচেও কখনো আগ্রহ দেখিনি। আমি আসলে ওর কোনো কিছুতে ওইভাবে আগ্রহ দেখিনি সংস্কৃতি সাইডে। আচ্ছা, পড়াশোনা করতে পছন্দ করে? হ্যাঁ, মানে ক্লাস 2-তে পড়ে। তো কোথায় আগ্রহ দেখলাম, মা আমি গেম বানাবো। আচ্ছা, গেম খেলে, যে তার আগ্রহ হচ্ছে যে আমি গেম বানাবো। তো এখন আমি কানেক্ট করলাম, ওকে ফাইন, আমার যেহেতু ওইটা নেশা ছিল ওইখান থেকে আমি এখানে সুইচ করতে পেরেছি। তো এখন তার জন্য যেমন আমি খুঁজছি যে তাকে আমি কোডিং কিভাবে শিখাবো। অলরেডি আমি এনরোল করে ফেলেছি ওকে কোডিং শেখানোর জন্য। এত ছোট একটা সময় এসে সে কোডিং করতে পারবে না? বাচ্চাদের জন্য ওইভাবে সেট আপ করা আছে। মানে ওই যে আপনি যেটা বললেন যে ওরা এই প্রজন্মটাই এমন আসলে। আমি যেমন ওকে কোডিং শেখানোর আগে গ্রাফিক ডিজাইনও ধরাতে চেয়েছি। ওর আমি কোনো মানে কালার বা এই ধরনের ড্রয়িংয়ের ক্ষেত্রে আমি ওর কোনো আগ্রহ পাইনি। ওর আগ্রহ হচ্ছে ও গেম বানাবে, যে কারণে আমি ওকে অলরেডি এনরোল করে ফেলেছি যে ঠিক আছে ফাইন, যেহেতু তোমার এটা নেশা, এটার দিকে তোমাকে টানছে, সো তুমি শিখো এটা। এখন সে খুব এক্সাইটেড আছে, কবে থেকে তার কোডিং ক্লাস শুরু হবে, সেই গেম বানানো শুরু করবে। সো প্রজন্ম যেমন বদলেছে, ওদের সাথে কিন্তু সিস্টেমও ওইভাবে আপগ্রেড হচ্ছে, এবং ওদের শেখার ক্যাপাসিটি কিন্তু অনেক আগে থেকেই শুরু হয়ে যাচ্ছে, তাই না? মানে অনেক জলদি তারা এত কঠিন কিছু বোঝে, যেটা হয়তো আমরা বেশ একটু বড় বয়সে গিয়ে বুঝতে পেরেছি বা এখনো বুঝি না, পারিও না, এখনো পারি না হয়তো। ওরা ডিভাইসের মাধ্যমে এমন কিছু জানে
যেটা আমরা হয়তো এখনো জানি না। অনেকে এটাকে ডিসঅ্যাপয়েন্টমেন্টও মনে করেন বা মনে করেন যে এখনকার তরুণ প্রজন্ম অস্থিরতা দিয়ে আসলে কি আনবে, কিন্তু ওদের ভেতরেও কিন্তু অফুরন্ত সম্ভাবনা এবং সবকিছুকে নেগেটিভ না ভেবে সেইটাকেই যদি ইতিবাচক ভাবে একটা পজিটিভ এনার্জি ক্রিয়েট করা যায় তাহলে কিন্তু দেশে অনেক বেশি কাজে লাগবে। অবশ্যই অবশ্যই। তানিয়া আপু কি মনে করেন শুনি? আমাদের যেটা করতে হবে যে আমাদেরকে ধরিয়ে দিতে হবে, ওদেরকে ইতিবাচক জিনিসটা আমরা ধরিয়ে দিতে হবে যে অনেকের মধ্যেই কিন্তু আছে, মানে একদম হিডেন অবস্থায় আছে। তো প্রপার গাইডলাইন্সের অভাবে কিন্তু দেখা যায় যে অন্য ট্র্যাকে চলে যাচ্ছে। সো আমরাই মানে ওদের ভালো লাগার জিনিসগুলোই ওদের মতো করে যদি মানে প্রিপেয়ার করে দিতে পারি। সব কিছুরই ম্যারিজ ডিমেরিটস আছে, তো ম্যারিজটা নিতে ওদেরকে মানে শিখতে হবে, ওটাই করতে হবে। তাহলে কিন্তু কারণ এখনকার ম্যাক্সিমাম বাচ্চাই কিন্তু মোবাইলে গেম খেলতে অনেক বেশি অভ্যস্ত, একদম মানে অ্যাডিকশনের মতো ওরা গেম খেলে। সো আমরা ওকে এইভাবে কানেক্ট করাতে পারি, যদি ওই বাচ্চার একটু ছবি আঁকার প্রতি আগ্রহ থাকে, ওরা যে গেমের ক্যারেক্টারগুলো প্লে করে, যে তুমি এই ক্যারেক্টারগুলো তৈরি করতে পারবে যদি তুমি গ্রাফিক ডিজাইন শিখো। হ্যাঁ, তো এই যে অন্যের সৃষ্টির সাথে সে খেলছিল, কিন্তু এখন যখন সে কোডিং শিখে ফেলবে সে তখন নিজের সৃষ্টি দ্বারা কিছু একটা তৈরি করতে পারবে। মানে ওদের ভিতরে কি করতে হবে, ওই যে স্বপ্নটাকে ভিতরে ঢুকে দিতে হবে গ্রো আপ করার জন্য, যে তোমার স্বপ্নটাকে তুমি পূরণ করবে, তুমি এটাতেই লক্ষ্য স্থির করো। স্বপ্নটা একবার যদি ঢোকাতে পারে তাহলে সে পাখনা মেলাতে কিন্তু সময় লাগবে না। একেবারে মানে তার মধ্যে সেই উপলব্ধিটাকে শক্ত করে বলে দেওয়া যে তোমার উপলব্ধিটা আসলে ঠিকঠাক ভেবেছো তুমি। একদম ঠিক আছে, মরিয়ম আপুর সাথে কথাটা বলে আসি একটু। মরিয়ম আপু, আপনার সাথে একটু ছোট করে কথা বলি আপু। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, এটা আজকের বিষয়। আপনি কি ভাবেন এই বিষয়ে? শুভ সন্ধ্যা সবাইকে, শুভেচ্ছা ভালোবাসা। হ্যাঁ, ভাবিও করিও কাজ, এটা অনেক বড় একটা উক্তি, আমরা অনেকদিন অনেকবার শুনে এসেছি। তো সেটা কি আর হয় সব সময়? আমার মনে হয় না। করতে পারলে ভালো, ভেবেচিন্তে কাজ করতে পারলে সেই কাজ অবশ্যই ভালো হয়। এবং আমরা যখন আমাদের ভিতর থেকে যে জিনিসটা আসে সেটাও আমার মনে হয় ভালো হয়। মানে যার মধ্যে যা আছে সেটা প্রকাশ পাওয়াটা একটা ভালোই কিছু হয় আমার মনে হয়, ভবিষ্যতেও ভালো হয় এবং ভেবেচিন্তে করাটাও ভালো, সবকিছুই আসলে তাই। অনেক ধন্যবাদ আপু। আপুর কি গান মনে পড়েছে কিনা? একদম ৩-৪ লাইন শোনার সময় আছে, শুনি ছোট করে। ওই যে স্বপ্নটা নিয়ে কথা বলছিলাম, ওইটাই গ্রো আপ করি আর কি। জি জি। পৃথিবী আমারে চাই, রেখো না বেঁধে আমায়, খুলে দাও প্রিয়া, খুলে দাও বাহুডোর। পৃথিবী আমারে চাই, রেখো না বেঁধে আমায়, খুলে দাও প্রিয়া, খুলে দাও বাহুডোর। প্রলয় তোমার মিছে নাই, মিছে নাই, ভালোবাসি তাই মনে জাগে এত ভাই। চাঁদ ডুবে যাবে, ফুল ঝরে যাবে, মধুরাতে হবে ভোর, খুলে দাও প্রিয়া, খুলে দাও বাহুডোর। চমৎকার চমৎকার। একটা গান শুনতে শুনতে একদমই শেষ মুহূর্তে চলে আসলাম। আপনাদের তিনজনকেই অসংখ্য ধন্যবাদ, আমার অসম্ভব সুন্দর একটা সময় কাটলো, অনেক ধন্যবাদ। আমাদের জুমের বন্ধুদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের বন্ধুরা যারা আমাদেরকে দেখছিলেন টেলিভিশনে, ফেসবুকে, ইউটিউবে, আপনারা প্রতিনিয়ত প্রত্যেক সন্ধ্যায় 6টা বাজে আমাদেরকে পেয়ে যাবেন। লেডিস ক্লাব পুরো 1.5 ঘন্টার একটা আড্ডা, সকল নারী বন্ধুরা যুক্ত হয়ে যাবেন, প্রচুর ভাববেন, ভাবতে ভাবতে সময় যাতে ফুরিয়ে নেয় যায় এবং ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি।